দেখো আমরা হলো আমাদের দুইটা অধ্যায় হয়ে গেছে। একটা হলো তোমার গুণগত রসায়ন আর একটা হলো তোমার পরিমাণগত রসায়ন, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টা। তো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, কারণ এই অধ্যায়টা একটু তুলনামূলক টাফ, মানে যতগুলো অধ্যায় আগে পড়েছো তো এইটার থেকে তুলনামূলক টাফ। আর এটা হলো কেন টাফ, কারণ তোমার হলো এটা হলো একটু থিওরিটিক্যাল পার্ট বেশি আছে, বুঝছো? তো থিওরিটিক্যাল পার্ট বেশি থাকার কারণে এখানে যেটা হয় যে হলো তোমার মুখস্থ যারা বিদ্যা ভালো আছো তারা আর কি বেশি ভালো করতে পারবে এখানে। তো এখন হলো মুখস্থ বিদ্যা বলে কিছু নাই, তোমাকে সবকিছু আত্মস্থ করতে হয়। তো দেখো এটা অধ্যায়টার নাম হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, ঠিক আছে? রাসায়নিক বন্ধন তার মানে এটা দুইটা পার্টে ভাগ করা আছে। তো আমি একটু প্রথমে তোমাদেরকে ম্যাপটা দেখাবো যে এই অধ্যায়টা আসলে কিভাবে পড়তে হয়, ঠিক আছে? কারণ এটা তুলনামূলক কঠিন যেহেতু অধ্যায়, তো এটা আমাদেরকে কিছু মানে আগে ভাগ করে নিতে হবে যে কোনগুলা টপিক গুলো আমাদের আছে, দেন তারপর আমরা এটা পড়বো। আর এটা থেকে যারা হলো মেডিকেলে আসো বা হলো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু হিউজ পরিমাণে এটা থেকে তোমার হলো কোশ্চেন কমন পাবা, ঠিক আছে? আর এটা থেকে কোশ্চেন অ্যান্সার করা মানে তুলনামূলক টাফ, কারণ এগুলো হলো মুখস্থ বিদ্যার যেহেতু বললাম। তো সেক্ষেত্রে যেটা হলো খুবই মানে সুন্দরভাবে পড়তে হবে আর ভালো করে চোখে দেখে দেখে পড়তে হবে বইটা, ঠিক আছে? তো আমি এখানে যা পড়াবো এখান থেকেই ম্যাক্সিমাম কিছু আসবে, তো টেনশন করার দরকার নেই। তো আমি সবকিছু একটা স্লাইডের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমার হলো অনেক বেশি মানে তুমি বই পড়ে দেখবা যে অনেক বেশি ঝামেলা হবে, ঠিক আছে? মানে এক একটা কথা এক এক রকম লেখা আছে। তো তোমাকে ওইগুলো টেনশন করতে হবে না, যেটা আমি পড়াবো সেটাই পড়বা, এটার বাইরে তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? তো দেখো আমাদের এইটা যেটা আছে পার্ট ওয়ান। তো পার্ট ওয়ানে যেটা আছে সেটা হলো কি কি ভাগে ভাগ করা হয় আমি একটু বলি তোমাকে। পার্ট ওয়ান ভাগটা হলো তোমার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো পর্যায় সারণীর সারণীর পরিচিতিটা পড়বো, ঠিক আছে? পরিচিতি। এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিউতে বা হলো তোমার পাবলিক ইউনিভার্সিটিতে তোমার হলো এই এই মানে এই টপিকটা থেকে তোমার হলো কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমরা পর্যায় সারণীর পরিচিতিটা পড়বো, এখানে আমরা এটাকে পুরো পোস্টমর্টেম করবো, ঠিক আছে? এটা এটা সম্পূর্ণ যা যা কোশ্চেন আসতে পারে এখান থেকে করে ফেলবো, যাতে তোমার হলো অ্যাডমিশনও ঝামেলা না হয় কোনো রকম। পর্যায় সারণীর পরিচিতি পোস্টমর্টেম করবে এটার। তারপর যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো তোমার এসপিডিএফ, ঠিক আছে? ব্লকভুক্ত যে মৌলগুলো আছে ওইগুলো নিয়ে আমাদেরকে অনেক এই অধ্যায়ে আছে বিস্তারিত আলোচনা, ওইগুলো নিয়ে আমরা পড়বো। দেন তারপর এটা হলো অবস্থান নির্ণয় গুলো পড়বো, কারণ অবস্থান নির্ণয় থেকে তোমার হলো অনেক কোশ্চেন আসে এখানে, ঠিক আছে? তো অবস্থান নির্ণয় করবো, এখানে যে ট্রিক গুলো আছে ওই ট্রিক গুলো আমি দেখাবো তোমাকে যে কিভাবে আর কি ট্রিক গুলা দিয়ে তুমি অবস্থান নির্ণয় করতে পারবা। এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো ডি ব্লকভুক্ত মৌল যেটা, ঠিক আছে? তো ডি ব্লক মৌল। তো আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে এসপিডিএফ এগুলো নির্ধারণ করা হয় কিভাবে। এসপিডিএফ নির্ধারণ করা হয় যে লাস্ট ইলেকট্রনটা কোন একটা মৌলের লাস্ট ইলেকট্রনটা কোথায় যাবে। যদি এস অরবিটালে যায়, তো মানে এস উপশক্তি স্তরে যায়, তখন আমরা বলবো যে এটা আর কি তোমার এস ব্লক মুক্ত। যদি হলো এফ এফ এ গিয়ে থেমছে, মনে করো এফ এ গিয়ে হলো থেমে গেছে, মনে করো যে এফ ওয়ান এ গিয়ে থেমে গেছে, তো এখানে আমরা বলবো যে এটা এফ ব্লক ভুক্ত মৌল। বুঝতে পারছো? তো এটা একটু মাথায় রাখতে হবে। ডি ব্লক ভুক্ত যে মৌলগুলো আছে সেখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো তোমার অবস্থান্তর মৌল আছে এখানে, ঠিক আছে? অবস্থান্তর মৌল, ডি ব্লক ভুক্ত মৌল যারা। তো অবস্থান্তর মৌল নিয়ে আমাদেরকে হিউজ পরিমাণ পড়তে হবে, কারণ তোমার এটা হলো মেইন টপিক এই অধ্যায়ের। তো এটা তোমার হলো যেটা আছে এখানে আমরা অবস্থান্তর মৌলগুলার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তো এই বৈশিষ্ট্যগুলো নিয়েও আমরা পড়বো। তো এখানে তোমার আছে যেমন হলো পরিবর্তনশীল জারণ মান দেখাই, ঠিক আছে? পরিবর্তনশীল জারণ মান। তো এই যে আমি যে এই কথাগুলো এখানে টপিকে লিখে দিচ্ছি এটা কিন্তু তোমার খ নম্বর কোশ্চেনে আসে যে ডি ব্লক ভুক্ত মৌল বা অবস্থান তো যে মৌলগুলো আছে ওইগুলো হলো বৈশিষ্ট্য দেখো, ঠিক আছে? খ নম্বর কোশ্চেনে এটা আসে কিন্তু। তো ওরা পরিবর্তনশীল জারণ মান দেখায়। তারপর তোমার জটিল যৌগ নিয়ে আমরা পড়বো, জটিল যৌগ গঠন করে, তো এগুলা নিয়ে পড়বো। তারপর তোমার রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে? রঙিন যৌগ গঠন। তারপর আছে তোমার প্রভাবক ধর্ম দেখায়, যে প্রভাবক ধর্মটা কি, ওই যে প্রভাবক তোমরা অনেক কিছুতে ইউজ করতে না, যেমন তোমাদের ওই যে সালফিউরিক অ্যাসিডের সাথে অক্সিজেন বিক্রয় করছো বা হলো হেবার বোস পদ্ধতি বা হলো তোমার ওই যে অ্যামোনিয়ার উৎপাদন করছো, তখন তুমি একটা দেখো না যে হলো তুমি ওখানে ফেরাম চূর্ণ ইউজ করতা, তারপরে ভ্যানেডিয়াম অক্সাইড এটা ইউজ করতা, তো এরকম করতা না, তো এগুলা নিকেল প্রভাবক ইউজ করতা। তো এগুলা তোমার কিন্তু সব প্রভাবন ধর্ম দেখায় এই অবস্থান্তর মৌলগুলা, ঠিক আছে? তারপরে তোমার আরেকটা জিনিস আছে সেটা হলো তোমার চৌম্বকত্ব দেখাবে, ঠিক আছে? চুম্বকত্ব, যে আমাদের যেমন দেখো না যে লোহা, লোহার সাথে হলো তোমার হলো
তোমার চুম্বক সাথে মানে সামনে নিয়ে গেলে হলো তোমার একটা আকর্ষণ করে। তো এগুলো সব কিন্তু ডি ব্লক মুক্ত মৌল ওরা, ঠিক আছে। তো এগুলো আমরা একটু পড়বো। দেন তারপর আমাদের আরেকটা ই আছে, আহ মানে আমাদের পার্ট ওয়ান এর লাস্ট টপিক, সেটা হলো তোমার পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে। পর্যায়বৃত্ত ধর্ম। তো ক্লাস মানে তুমি যেটা হলো যে নোট গুলা করছো, এখানে নোট গুলাতে কিন্তু টপিক গুলা লিখে রাখবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো। তো পর্যায়বৃত্ত ধর্ম এটার ভিতর কি কি আছে? পর্যায়বৃত্ত ধর্মের ভিতর আমরা যেটা পড়বো সেটা হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, যেটা আমরা পড়ে এসেছি এসএসসি তে, তাই না? তারপর তোমার আয়নীকরণ শক্তি, তারপর তোমার ইলেকট্রন অ্যাফিনিটি বা তোমার হলো ইলেকট্রন ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি, তো এটাকে আমরা ই এ দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা আই ই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি। তারপরে তোমার আরেকটা আছে, সেটা হলো তোমার তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তো এটাকে আমরা ইলেক ইলেকট্রোনেগেটিভিটি হিসেবে আমরা এটাকে প্রকাশ করি, তাহলে ইএন দ্বারা প্রকাশ করব। তারপরে আরেকটা আছে, সেটা হলো তোমার হলো ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, সাইজটা, ঠিক আছে। তো এইটা হলো আমাদের পার্ট ওয়ানে পড়বো। তো এই টপিক গুলা ভালো করে পড়তে হবে। এটা অনেক টাফ লাগবে তোমাদের কাছে, বাট আমি যেভাবে সহজভাবে পড়ানোর, যেটা আমার মানে আমি যেভাবে পড়াবো ইনশাল্লাহ এইভাবে তোমার আর কোনো ঝামেলা হবে না, অ্যাডমিশন পর্যন্ত ওইভাবে আর কি পড়বা, তারা হবে না। অ্যাডমিশনে দেখা গেলো যে হলো তোমার ডিউতে পরীক্ষা দিতে যাচ্ছ, বা হলো তোমার বুয়েটের প্রিলিতে পরীক্ষা দিতে যাচ্ছ, বা যে কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল আছে, মেডিকেলে তুমি যদি পরীক্ষা দিতে চাও তখন তুমি জাস্ট এই নোটটা পড়বা, তাইলে তোমার হয়ে যাবে সব। এখন দেখো পার্ট টু তে কি আছে। তো আমরা পার্ট ওয়ানে যেটা পড়লাম সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা পড়লাম, ঠিক আছে। বাট এখন আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হলো ও রাসায়নিক বন্ধন। তাহলে এই পার্টটা হলো আসলে মূলত রাসায়নিক বন্ধনের পার্ট, ঠিক আছে। এটা হলো তোমার রাসায়নিক বন্ধনের পার্ট। মানে আমি এই অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করি, তো এইভাবে দুই ভাগে ভাগ করে পড়বা। তো এইভাবেই মানে আমাদের তো দেখছো যে হলো ফিজিক্সের যেমন 10টা অধ্যায়, এক একটা আলাদা অধ্যায়, বাট কেমিস্ট্রিতে তো সেটা নাই। কেমিস্ট্রিতে তুমি যদি ধরো, তাহলে হলো কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে জাস্ট 3টা অধ্যায় আছে, ঠিক আছে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, বাট এই 3টা অধ্যায়েরই অনেকগুলো ভাগ আছে, মানে ফিজিক্সের মতোই। মানে তুলনা করলে তুমি দেখবে যে ফিজিক্সের মতোই। তো দেখবা যে এটা, যে পার্ট টু তে যেটা আমরা প্রথমে পড়বো সেটা হলো বন্ধন পড়বো। তো বন্ধনের ভিতরে আমরা কি কি পড়বো? বন্ধনের মধ্যে আমরা পড়বো হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন তোমরা চেনো আবার, এটা অনেক। তারপর তোমার সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আর আরেকটা হলো তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন, এই টাইপের বন্ধনটা তুমি এখনো আপাতত দেখোনি, বাট তুমি যৌগগুলা ইউজ করেছো। তো দেখো আমাদের সমযোজী বন্ধন নিয়ে অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে। এই যে সমযোজী বন্ধন নিয়ে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। সমযোজী বন্ধনের ভিতর আমরা পাবো সংকরায়ন, ঠিক আছে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এটা হলো এই অধ্যায়ের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সংকরণ। তো আমরা সংকরণটা পড়বো, প্লাস এটা নির্ণয়টা শিখবো, যে হলো কিভাবে সংকরণ নির্ণয় করা হয়, বা প্রকৃতিতে মৌলগুলো আসলে নর্মালি কিভাবে থাকে, ঠিক আছে। তারপর তোমার এই নির্ণয়ের ভিতর আরো অনেক টপিক আছে, যেমন হলো তোমার সংকরণ নির্ণয় আমরা জৈব জৈব যৌগের শিখবো, তারপর তোমার অজৈব যৌগের শিখবো, আর আরেকটা হলো তোমার জটিল যৌগের শিখবো, ঠিক আছে। তো তিনটারই আমরা হলো তোমার সংকরণের তোমার হলো এগুলা শিখবো। তারপর আরেকটা টপিক আছে, সেটা হলো সংকরণের, যেহেতু আমরা চলে এসেছি, নেক্সট টপিকটা হলো সংকরণের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো সংকরণের মাধ্যমে অণুর আকৃতিটা শিখবো, ঠিক আছে। অণুর আকৃতি, সংকরণের মাধ্যমে অণুর আকৃতিটা শিখবো, ঠিক আছে। এরপর যে টপিকটা আছে সেটা হলো তোমার পোলারিটি, পোলারিটি ও পোলারায়ন। পোলারিটি ও পোলারায়ন, তো এখানে তোমার এখানে একটা রুল পাবা, সেই রুলটা হলো ফাজানের নীতি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। এখান থেকে প্রচুর ম্যাথ, মানে প্রচুর হলো তোমার অবজেক্টিভ আসে এখান থেকে, ফাজানের নীতি, ঠিক আছে। মানে তুমি দেখবা যে কোশ্চেন ব্যাংক খুললে দেখবা ফাজানের নীতি থেকে অবজেক্টিভ আসছে। তো এটা আমি একেবারে পুরো ক্লিয়ার করে দেবো, এটা থেকে কখনো অবজেক্টিভ ভুল হবে না। তারপর তোমার আন্তঃ আণবিক বন্ধন, আন্তঃ আণবিক বন্ধন, এই পার্টটা আমরা একটু পড়বো। তো এটার মধ্যে আমরা হলো পোলার বন্ধন পড়বো, পোলার বন্ধন। তারপরে তোমার হাইড্রোজেন বন্ধন আছে, এটাও পড়বো। আরো তোমার কিছু আছে, যেমন হলো ভ্যান্ডার ওয়ালস বল, এগুলো আমরা ভিতরে পড়ে ফেলবো। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে এই অধ্যায়টা দুইটা পার্টে ভাগ আছে, একটা পার্ট ওয়ান, এটা এটা হলো পুরাই থিওরিটিক্যাল আলোচনা আছে এটার ভিতর। আর নেক্সট পার্টটা হলো পার্ট টু, এটা হলো রাসায়নিক বন্ধন। এটা হলো তোমার হলো অনেক কিছু আছে, যেটা এই তোমার
সংকরণ নির্ণয় আছে, সংকরের মাধ্যমে অণুর আকৃতি, অনেক কিছু আছে, ঠিক আছে। তা আমি যদি তোমাদেরকে বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কোনটা, এই যে পার্ট এতে হলো ডি ব্লক ভুক্ত মৌলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর পর্যায় সারণীর পরিচিতি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার আসবেই, ঠিক আছে, কোশ্চেন আসবে। তবে হ্যাঁ, পর্যায়বৃত্ত ধর্ম থেকেও আসবে। তো এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। মানে তোমাকে কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না, মেন কথা। তারপর হলো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন থেকে তোমার অবশ্যই সংকরণ নির্ণয়, এই টপিকটা মাস্ট আসবে, মানে তোমার যে কোনো পরীক্ষাতে তুমি পাবা। আর সংকরের মাধ্যমে অণুর আকৃতি, এটাও তোমার হলো এইচএসসি অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এইচএসসি অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে তোমার এটাও তোমার এইচএসসি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, পাঁচজনের নীতি। আর এখানে কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে। মানে নর্মালি এখন আমরা যতগুলো অধ্যায় করেছি সেগুলোতে কিন্তু আমরা ওই রকম লেভেলের ব্যতিক্রম দেখিনি। বাট এটাই হলো মেন অধ্যায় যেটার মাধ্যমে বলা হয় কেমিস্ট্রি অনেক ব্যতিক্রম। বাট ব্যতিক্রম থেকেই কোশ্চেন আসবে, তো ব্যতিক্রম গুলো অনেক সুন্দরভাবে পড়তে হবে। আর ব্যতিক্রম, আসলে ব্যতিক্রম বলে নাই কিছু, ঠিক আছে। এটার আসলে তোমাকে কারণগুলো দেখাই, ঠিক আছে। যেমন তুমি মনে করো যে তোমার কাছে 100টা মানুষ আছে, 100টা মানুষের বৈশিষ্ট্য তো 100 রকম হবে, তো তুমি হাইস্ট তুমি কি করতে পারবা বলো তো? 40 জনকে একসাথে মিলাতে পারবা, আর বাকি আরেকজন আছে, তুমি মনে করলাম যে 50 জনকে একসাথে মিলাতে পারলা, বাকি 10 জনকে তুমি মিলাতে পারছো না, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে ওদের বৈশিষ্ট্যগুলা। আর ওইটাই আমাদের কাছে ব্যতিক্রম হিসেবে আছে, বুঝতে পারছো? তার মানে তুমি ম্যাক্সিমাম মৌলকে তুমি হলো একটা গ্রুপে ভাগ করে ফেলতে পারবা, বাট অনেক সময় হবে যে এই মৌলটাকে তুমি হলো ব্যাখ্যা করতে পারছো না বা হলো ওই গ্রুপে ফেলতে পারছো না, তখন তোমাকে ব্যাখ্যার মাধ্যমে বা হলো তোমাকে মানে গঠনমূলক বিশ্লেষণের মাধ্যমে তোমাকে দেখাতে হবে। আর এটাই আমরা পরবর্তীতে ব্যতিক্রম হিসেবে কাউন্ট করি, বুঝতে পারছো? এটা ছাড়া কিছু না। তো আমরা সামনে যাই, দেখো। তো সামনে আমাদের প্রথম যে হলো কাহিনীটা শুরু হয়, আমাদের তো পর্যায় সারণী দিয়ে হলো তোমার এই টপিকটা, তাই না? প্রথমে যে কাহিনীটা শুরু হয় সেটা হলো তোমার আহ 1789 সালে। 1789 সালে ল্যাভোইসিয়ে, ঠিক আছে, ল্যাভোইসিয়ে হলো প্রথমে একটা কাজ করে। সে করে যে হলো তোমার প্রথমে এ একটা হলো কেমিস্ট ছিল, সে কেমিস্টটা হলো তোমার, এটাকে রসায়নের জনকও বলা হয় ল্যাভোইসিয়েকে, ঠিক আছে। তো এই কি করেছিল যে তোমার কাছে মনে করো যে অনেকগুলা ধাতু আছে আর ইয়ে আছে, অধাতু আছে। তো ও প্রথম, তুমি নর্মালি কি মনে করো যে তোমার কাছে মনে করো 4টা লাল বল আছে আর 3টা নীল বল আছে, 3টা নীল বল, তাহলে তুমি কি করবা বলো তো প্রথমে? মানে এটাকে ছড়ে ছিটে আছে, তো তুমি এগুলাকে আলাদা করবা না, একদিকে 4টা লাল বল করবা, একদিকে 3টা নীল বল করবা। তো ও আর কি সেম কাজ করেছিল। ও যে মৌলগুলা পেয়েছিল বা এগুলা পেয়েছিল, এলিমেন্ট গুলা পেয়ে গেছিল, তো ও এটাকে প্রথমত মানে দুই ভাগে ভাগ করেছিল, ঠিক আছে। দুই ভাগে ভাগ করেছিল, যেমন ও করেছিল হলো একটা হলো ধাতু ভাগ, আর আরেকটা হলো তোমার অধাতু, ধাতু ও অধাতু। তো ও এভাবে দুই ভাগে ভাগ করার সময় সে আর কি 33টা মৌল পেয়েছিল, 33টা মৌল। তো 33টা মৌল নিয়ে সে হলো প্রথম তার হলো পর্যায় সারণী শুরু করে, বা হলো পর্যায় সারণী না, সে একটা মনে করো পেপারে লিখে রেখেছে যে হলো এগুলো হলো ধাতু আর এগুলো হলো অধাতু। তো এই আর কি দুইটা ভাগ করেছে। বাট এখান থেকে কিন্তু তার হলো মানে মেন কাহিনীটা শুরু হয়ে গেছে ল্যাবরেটরিতে, যে দুই ভাগে ভাগ করেছে, যে ধাতু আর অধাতু, বুঝতে পারছো? দেন তারপর অনেক বছর কেটে গেছে, 1869 সালের দিকে, ঠিক আছে। এরপর আসে তোমার হলো মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। তো এই প্রথম কি করে, এ একটা প্রস্তাব দেয়। এ হলো তোমার এই যে তোমার হলো মৌলগুলো আছে না, এই মৌলগুলাকে আবার সাজানোর ট্রাই করে। তো সাজানোর ট্রাই করার পর সে যেটা করেছিল যে একটা পর্যায় সারণী গঠন করেছিল। ও কি করেছিল? পর্যায় সারণী গঠন। তো এই জিনিসটাই কিন্তু পরবর্তীতে ওকে বলা হয়, মেন্ডেলিভকে বলা হয় যে পর্যায় সারণীর জনক, ঠিক আছে। একে কিন্তু বলা হয় পর্যায় সারণীর জনক, এটা কিন্তু কোশ্চেনে আসে, পর্যায় সারণীর জনক, ঠিক আছে। তো এটা একটু লিখে রাখো। তো পর্যায় সারণী গঠন করে। দেন ও কয়টা মৌলনে করেছিল এই কাজটা? ও হলো 63টা মৌলনে করেছিল। দেন তারপর হলো এর একটা ভুল ছিল, এ আর কি তোমার হলো পারমাণবিক ভরের মাধ্যমে করেছিল, তাই না? তো এ আর কি পারমাণবিক ভরের মাধ্যমে করেছিল। বাট পরবর্তীতে আসে হলো তোমার হলো মোসলে, যত সম্ভব 1913 সালে মোসলে আসে। তো এই মোসলে এসে যেটা করে, এ একটা সবচেয়ে ভালো কাজ করে, সে হলো পারমাণবিক ভর দিয়ে তুমি পর্যায় সারণী গঠন না করে ও একটা নতুন প্রস্তাব দেয়। সে আর কি তোমার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, ইলেকট্রন বিন্যাস বা হলো তোমার আহ ধাতুর যে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, ধাতুর কি বলে, ধাতু বলছি, তোমার হলো পারমাণবিক সংখ্যার উপর হলো ভিত্তিতে সে আর কি তোমার পর্যায় সারণীটা গঠন করে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তিতে ও করে। তো মোস্টলি আর কি এই কাজটা করার পরে সে আর কি অনেক বেশি ফেমাস হয়ে যায়, কারণ তোমার তার এই প্রস্তাবটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলানোটা অনেক সহজ ছিল, ঠিক আছে। এরপরে হলো তোমার 118টা মৌলের যে হলো ইটা আছে, সিরিজটা আসে, ওইটা আসে, যে তোমার হলো
তুমি প্রত্যেকটা মৌলের তার ধর্ম দিয়ে তুমি হলো ব্যাখ্যা দিতে পারবা যে এইগুলাকে এক ক্যাটাগরি করতে পারবা, ওইটাকে মানে এক একটাকে এক ক্যাটাগরিতে তুমি হলো গ্রুপে তুমি হলো রাখতে পারবা। ঠিক আছে, তো এই জন্য মোসলেট হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল এখানে। তো মোসলে তারপর 1915 সালে বিশ্বযুদ্ধে মারা যায়। তারপর হলো আমাদের আসে হলো পিরিয়ডিক টেবিল অফ দা এলিমেন্টস, এটা। তো দেখো, এটা আমি তোমাদেরকে একেবারে যতটুকু আছে পোস্টমর্টেম যা করা যায় আমি এখানে করব, ঠিক আছে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো এই জন্য আমি এগুলো সব ব্ল্যাঙ্ক রেখেছি। তো তোমাকে আগে পর্যায় সারণী আঁকা শিখতে হবে, প্লাস হলো সবকিছু বুঝা শিখতে হবে যে কোন মৌল কেমন বৈশিষ্ট্য আছে, সবকিছু শিখতে হবে। নাহলে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে তুমি প্রথমে গিয়ে এই কোশ্চেন গুলো ফেস করবা। ঠিক আছে, তো ভালো করে পড়ো। দেখো যে আমাদের প্রথমে, আমি যদি তোমাকে বলি যে প্রথম আমাদের মৌল কোনটা আসে বলো তো। আচ্ছা, প্রথম মৌল ওইসব কথা না বলার আগে আমি একটা কথা বলি। দেখো যে এই যে আমাদের যে পিরিয়ডিক টেবিলটা আছে, যেটা দেখো, এই টেবিলে কয়টা গ্রুপ আছে দেখো, একটা দুইটা, টোটাল বাম থেকে ডানের যদি কাউন্ট করো তাহলে দেখো 1 থেকে 18টা গ্রুপ আছে, তাই না? আর এটার কয়টা পর্যায় আছে? 7টা পর্যায় আছে, 1 2 3 4 5 6 7। তার মানে তুমি এটাকে সারি হিসেবেও ধরতে পারো, সারি। আর এটা কি গ্রুপ, এই যে তোমার উপর থেকে নিচে কি, এগুলো হলো গ্রুপ। তো টোটাল কয়টা গ্রুপ আছে? 18টা গ্রুপ আছে। আর কয়টা পর্যায় আছে? 7টা পর্যায় আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো তোমার এগুলা নামগুলো লিখবো। তো আমরা যদি কিছু নাম না জানিও, আমরা কিন্তু প্রথম মৌলটার নাম জানি, তাই না? আমাদের প্রথম মৌল কে বলতো? আমাদের প্রথম মৌল হলো হাইড্রোজেন, তাই না? তো আমরা এখানে হাইড্রোজেনটা লিখলাম যে এটা আমাদের হলো হাইড্রোজেন। এখন দেখো যে আমরা এটাকে হাইড্রোজেন লিখেছি, ঠিক আছে, এরপরে মৌলটাই আমরা জানি হিলিয়াম। তো এগুলো আমরা কিন্তু জানি, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে কি লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, তারপরে বোরন। আচ্ছা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর কি বোরন, তারপর কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপর হলো নিয়ন। ঠিক আছে, তো আমরা এগুলা নর্মালি জানি, ঠিক আছে, এগুলা আমাদের এগুলাতে নিয়ে ঝামেলা হয় না। বাট এখন ঝামেলা হবে যে হলো তোমার এর পরের গুলা নর্মালি আমরা অনেকে জানি না, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো অনেক কিছু সময় জানি না। বাট যখন আমি যদি মনে করো আমি জানলাম যে আচ্ছা ঠিক আছে, আমি হলো এখানে সোডিয়াম জানি যে এখানে সোডিয়াম হবে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে কি হবে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর তোমার হলো আর্গন। ঠিক আছে, এতদূর পর্যন্ত নর্মালি আমরা জানি, 18টা মৌল তো আমরা সবসময় মানে মুখস্থ রাখি, তাই না? বাট এরপরে যে আমাদের কিন্তু 30টা পর্যন্ত মৌল অ্যাটলিস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে, অ্যাটলিস্ট 30টা, প্লাস আরো এক্সট্রা আছে যেগুলো আমি এখানে দাগাই দেবো, ওইগুলাই মনে রাখবা, এগুলার বাইরে তোমার মনে রাখার দরকার নেই, ঠিক আছে, টোটালি দরকার নেই। তো দেখো আমাদের এরপরে কি আছে বলতো, এরপরে আছে আমাদের হলো পটাশিয়াম, তারপরে কি ক্যালসিয়াম, তাই না? তো আমরা এগুলা মুখস্থ রাখার থেকে আমরা একটু মানে একটা নেমোনিকের মাধ্যমে মুখস্থ রাখার ট্রাই করবো একটু, ঠিক আছে। তো আমাদের যে প্রথম গ্রুপ আছে, এই যে প্রথম গ্রুপ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এরপরে কি হবে? এগুলা কি হবে? এগুলা কিন্তু আমাদের জানা অনেক ইম্পর্টেন্ট। এই যে এটা আমাদের আছে, এইগুলা আমাদের জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো আমরা কিভাবে মনে রাখবো? তো তোমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো এরকম, যে হলো আমরা তো হাইড্রোজেন জানি, হাইড্রোজেন প্রথম মৌল, এটা আমরা জানি, কিন্তু এর পর থেকে আমি এইভাবে মনে রাখতাম যে হলো, তোমরা অনেকে জানো অবশ্য, বা তোমার অনেক বইতে দেখবা যে এরকম করে দিয়ে আছে, আমার যেটা পছন্দ সেটা আমি আর কি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তো এটা হলো তোমার লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি তোমার নেমোনিক হলো তোমার কেমিস্ট্রিতে আমি খুব কম নেমোনিক ইউজ করবো, বাট যেগুলো নেমোনিক গুলো ইউজ করবো সেগুলো মুখস্থ করা একেবারে ফরজ তোমার, ঠিক আছে। যেমন ধাতু সক্রিয়তা সিরিজ ইউজ করবো বা হলো অন্য কিছু। তো ওই যেগুলো আমি করবো সেগুলো তোমার মুখস্থ করা ফরজ, আর বাকিগুলো হলো তোমাদের হলো অপশনাল। তোমরা হলো যেভাবে মনে রাখতে পারো তোমরা তোমরা সেভাবে আর কি মনে রাখবা, ঠিক আছে। তো দেখো লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তো প্রথমে কি আমাদের সবসময় হাইড্রোজেন থাকে। তো এখানে তুমি এভাবে লিখতে পারো হাই, ঠিক আছে, হাই, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তো আমি এভাবে মনে রাখতাম যে হাইড্রোজেনটা সবসময় থাকতো, লিনাকে রবি চেঁচে ফেলছে, এভাবে মনে রাখতাম। তো এখানে থাকো, দেখো যে কি উৎপন্ন হয়, যে এখানে লিনা আছে। তো লিনা থেকে তুমি কি করতে পারবা? এলআই, কে থেকে কে, রুবি থেকে আরবি, ঠিক আছে। আহ সরি, এখানে লিনা কে, এই যে লি না, না আছে না, না কে হলো তোমার সোডিয়াম, তারপরে কে তে কি কে, রুবিতে কি আরবি, ছেঁচে ফেলেছে, ছেঁচে থেকে কি আসবে, ছেঁচে থেকে তোমার আসবে সিএস, এখান থেকে ফ্রন্টিয়াম, ফেলেছে এফআর, ঠিক আছে। তো তার মানে আমরা কি পেলাম, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তো আমরা ওইটাই লিখবো, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ফ্রন্টিয়াম, ঠিক আছে। তো মনে রাখার কথা, এই যে প্রথম গ্রুপের মৌলগুলা মনে রাখার কিন্তু আমাদের কথা, তাই না, এইভাবে। এরপর সেকেন্ড গ্রুপের মৌল দেখো, যে বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এর বাকি তিনটা কি হবে?
তো বাকি তিনটার জন্য আমরা এইভাবে মাথায় মাথায় রাখবো যে এইভাবে মাথায় রাখবো যে তোমার বিরিয়ানি, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, তো এইভাবে মনে রাখলে আমাদের সবচেয়ে ইজিয়ার হয়। দেখো যে বিরিয়ানি মোগলাই কাবাব, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি থেকে আমরা কি পাবো? বিরিয়ানি থেকে আমরা পাবো হলো বেরিলিয়াম। মোগলাই থেকে কি পাবো? ম্যাগনেসিয়াম। কাবাব থেকে কি পাবো? সিএ ক্যালসিয়াম। সরিয়ে থেকে কি পাবো? এসআর। বাটিতে থেকে কি পাবো? বেরিয়াম। রাকো থেকে আরএ, রেডিয়াম। ঠিক আছে, তো দেখো আমাদের আহ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হলো তোমার রেডিয়াম। ঠিক আছে, তো এগুলো আমরা একবারে কিভাবে মনে রাখবো? যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, তো ওইভাবে লিখছি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে, সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, এই দুইটা যে পর্যায়ে, এই যে দুইটা গ্রুপের যে মৌল, এটা ফার্স্ট গ্রুপ আর এটা সেকেন্ড গ্রুপ। এই সেকেন্ড গ্রুপের মৌল কিন্তু তোমার চেনা কিন্তু মানে ফরজ। ঠিক আছে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মাথায় রেখো। এরপর আমাদের এখানে চলে আসো বোরন অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এই জায়গাটায় আমরা হলে একটু কাজ করবো, যে বোরন অ্যালুমিনিয়াম এগুলো নিয়ে একটু কাজ করব। তো বোরন অ্যালুমিনিয়ামের জন্য যেটা আমরা করছি দেখো, যে এই জায়গাটায় এটা আমি এভাবে মনে রাখতাম যে, এটা এইভাবে মনে রাখবা যে ব্রো, ঠিক আছে, আমাদের ইমরুল ব্রো আছে না, তো আমি এইভাবে মনে রাখতাম ব্রো এলো গেল ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া থেকে। তো এটা কি বললাম? ব্রো এলো গেল ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। তো ব্রো থেকে কি হয়? বোরন হয়। এলো থেকে কি হয়? অ্যালুমিনিয়াম। গেল থেকে কি হয়? গ্যালিয়াম। ইন্ডিয়া থেকে কি হয়? ইন্ডিয়াম। আর থেকে থেকে টিআই। ঠিক আছে, তো এইভাবে আমরা নর্মালি মনে রাখবো BLGAIN TI। ঠিক আছে, এরকম ব্রো এলো গেল ইন্ডিয়া থেকে। তো দেখো, তো আমরা এটা এইভাবে একটু লিখি দেখো, ব্রো এলো গেল ইন্ডিয়া থেকে, তাই না? ব্রো এলো গেল ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তো এইভাবে তুমি আর কি মনে রাখবা, সমস্যা হবে না। এখন যেটা হচ্ছে যে হলো আমাদের আর, আমি যেগুলা যতটুকু মনে রাখতে বলছি এতটুকুই রাখো, এর থেকে বেশি মনে রাখার দরকার নাই। তো দেখো এরপর যেটা আসছে আমাদের, সেটা আসবে তোমার আহ এটা CSI এটা। তো এটা আমি এভাবে মাথায় রাখতাম যে তোমার, এভাবে মাথায় রাখবা যে চায়না। ঠিক আছে, চায়না সিটিতে গেলে স্বর্ণ পাবো। ঠিক আছে, স্বর্ণ পাবো। তো এই জিনিসটা একটু মাথায় রাখতাম যে হলো চায়না সিটিতে গেলে স্বর্ণ পাবো। তো আমি এভাবে কার্বনই লিখতাম, যে চায়না না লিখে আমি এখানে কার্বন দিতাম, যে কার্বন সিটিতে গেলে স্বর্ণ পাবো। তো কার্বন সিটি থেকে আমরা কি পাবো? সিলিকন। গেলে থেকে কি পাবো? গ্যালিয়াম। তারপরে তোমার এটা কি, স্বর্ণ থেকে আমরা এসএন পাবো, টিন। আর হলো এটা থেকে তোমার পাবো লেড। ঠিক আছে, তো কার্বন সিটিতে গেলে স্বর্ণ পাবো। তো এটা আমি এখানে একটু লিখি দেখো, যে কার্বন সিটিতে গেলে আহ স্বর্ণ, আচ্ছা দাঁড়াও, কার্বন সিটিতে গেলে স্বর্ণ পাবো, স্বর্ণ পাবো। ঠিক আছে, তো এইভাবে আমি একটু লিখতাম। তারপরে বাকিগুলা হলো আমাদের একটু মুখস্থ রাখতে একটু ঝামেলা হতো। তারপরে এই এর পরের নেমোনিকটা একটু ইজিয়ার আছে, প্যারা হবে না আশা আশা করি। যে তোমার, হ্যাঁ দেখো, এই যে এটা, যে নলকূপের পানিতে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, আর্সেনিক সমস্যা বিদ্যমান। তো এটা তোমরা নিজেদের মতো মনে রাখতে পারো। ঠিক আছে, তো নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। তো নলকূপ থেকে কি আসে? এন আসে। পানি থেকে কি আসে? পি আসে। আর্সেনিক থেকে এস, আর্সেনিক নিজেই আসে ওটা। আর বি আসে এরপর থেকে সমস্যা, আর বিদ্যমান থেকে বিআই আসে, বিসমাথ। তো দেখো এখান থেকে আমরা এটা একটু লিখি, যে নলকূপের পানিতে, নলকূপের পানিতে আর্সেনিক, তারপরে বি আর বিসমাথ পাবো। ঠিক আছে, তো এটা নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এরপর অক্সিজেন আর সালফারের জন্য আমি হলো তোমাদেরকে মুখস্থ রাখতে বলবো না। তারপর অনেকে মুখস্থ রাখলে এরকম করে রাখতে পারো, যে হলো তোমার OSSC তে পড়ে, এভাবে লিখতে পারতো OSSC তে, সি তে পড়ে। ঠিক আছে, PO, তো এভাবে মনে রাখতাম।
আর এই যে 17 নম্বর গ্রুপের মৌল, এটা তোমার হলো আর কি তোমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো তোমার হলো, আমি হলো নেমোনিক আর ইউজ করবো না। যে তোমার এখানে যে ফ্লুরিন ক্লোরিন, তারপরে অবশ্যই এখানে ব্রোমিন হয়, ফ্লুরিন ক্রোমিন ব্রোমিন আয়োডিন আর অ্যাস্টাটিন, তাই না? তারও একটা মিনিট, অ্যাস্টাটিন। তো এই পাঁচটা তোমার একটু ভালো করে মনে রাখবে, এটা হলো সব ক্ষেত্রে তোমাদের হলো কাজে লাগবে, ঠিক আছে? তারপরে যেটা আসছে তোমার হলো হিলিয়াম, নিয়ন, আর্গন। এটা তোমার কি বলা হয় বলো তো? নিষ্ক্রিয় গ্যাসের মানে তোমার গ্রুপ বলা হয় না? তো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে যেটা তোমার থাকবে সেটা হলো তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে ক্রিপ্টন, ক্রিপ্টন, তারপর কি জেনন, আর লাস্ট থাকবে রেডন, ঠিক আছে? এই কয়টা গ্রুপ কখনো, মানে আমি যেখানে এই কথাগুলো লিখেছি না, এগুলো হলো তুমি ভুলবা না। আরো কিছু কিছু আছে যেগুলো তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট লাগবে। সেটা হলো যে তোমার এই যে তোমাদের 4 নম্বর পর্যায়ে, এটা মনে করো যে এটা কত, এটা দেখো যে এই যে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই যে 30-এর ঘরের প্রত্যেকটা মৌল তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এখানে কে কে আছে, তো আমি একটু বলি তোমাকে। এখানে আছে তোমার ক্যালসিয়াম, এই যে এখানে আছে ক্যালসিয়াম, তারপরে ক্যালসিয়ামের পর কে আসে দেখো, স্ক্যান্ডিয়াম, তারপর টাইটেনিয়াম, তারপর তোমার ভ্যানিডিয়াম, তারপর ক্রোমিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, ফেরাম, তিকোনি, কপার, জিঙ্ক, ঠিক আছে? এই কয়টা মৌল তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আরো কিছু মৌল তোমার হলো লাগবে, যেটা হলো তোমার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসের জন্য তোমার হলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো আপাতত আমরা এই কয়টা মুখস্থ রাখি, আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। এই যে 11 যে পর্যায়ে 11 নম্বর যে গ্রুপ, এখানে তোমার হলো যেগুলো আছে সেগুলো হলো মুদ্রা ধাতুর গ্রুপ, এটা আমি একটু লিখে দেবো। তো এখানে তোমাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো তোমার হলো আহ এজি আর এইউ, ঠিক আছে? সিলভার আর গোল্ড, এই এই তিনটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে তোমার জিঙ্ক থেকে তোমার ক্যাডমিয়াম আর মার্কারি, এটাও মনে রাখতে হবে। তো এগুলো একটু মাথায় রেখো। তো মোটামুটি আমি অনেকগুলাই লিখে ফেলেছি। তো এখানে আরো কিছু লিখছি, যেমন এই যে তোমার 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ, 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ। এখানে দেখো এটা কিন্তু, এটার ভিতরেই তোমার হলো অনেকগুলো মৌল আছে। এটা কি খেয়াল করছো? এটার ভিতর কয়টা মৌল আছে দেখো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে এটার ভিতর 15টা মৌল আছে, আর এটার ভিতরও 15টা মৌল আছে। তার মানে তুমি বুঝতে পারছো যে এখানে টোটাল 30টা মৌল আছে, ঠিক আছে? তো এই যে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে, তো এটার প্রথম মৌলটা কি? এটা হলো ল্যান্থানাম সিরিজ। তো এটা আমরা ল্যান্থানাম আকারে, প্রথমটা হবে ল্যান্থানাম, তারপর এটা কি অ্যাক্টিনাইড। তো এটা কি হবে এসি, তারপর হবে থোরিয়াম। এই তিনটা একটু মাথায় রেখো, এটা ল্যান্থানাম সিরিজ আর এটা অ্যাক্টিনাম সিরিজ, তাই না? অ্যাক্টিনাইডের যে সিরিজটা, আর এটা হলো তোমার ল্যান্থানাম সিরিজের যেগুলো আছে সেগুলা। তো এখন দেখো যেটা হচ্ছে, যে আমরা এখন একটু দেখাবো যে হলো এখানে এক্সট্রা তোমাকে কি পড়তে হবে। তো দেখো এখানে আমাদের ক্রোমিয়াম আছে, দেখছো যে ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামকে আমরা কিন্তু ব্যতিক্রম মৌল বলি। এটা ব্যতিক্রম মৌল কেন বলা হয়? কারণ এরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। কিভাবে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয় মনে আছে? যে আমাদের ক্রোমিয়াম যেটা আছে সেটা হলো এরকম করতো না, যে এখানে আমার ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম কত বলতো, 24 নম্বর। তো ও কি করে ক্রোমিয়ামটা, যে ও কিন্তু তোমার 1s2, এভাবে তুমি যদি লেখো 1s2, 2s2, তারপরে 2p6, এরকম করে তুমি যদি লিখতে থাকো, তো তোমার কিন্তু অনেক কিছু মানে 3s2, 3p6 এভাবে লিখার পর তারপর তোমার হলো এইভাবে লাস্টে লিখতে হবে যে 4, তারপর তোমার হলো 3d, এরকম করে লিখতা না? হ্যাঁ, 4s3d। তো এখানে গিয়ে তোমার হলো 4s1 এ যাবে, 3d5 এ যাবে। এটা কেন হয়? এটা আমাদেরকে দেখতে হয় যে হলো 4s2 তো আগে কভার করার কথা ছিল, দেন তারপর 3d4 হওয়ার কথা ছিল, বাট ওই যে একটা ব্যতিক্রম ধর্ম ইলেকট্রন বিন্যাস করে। কেন করে? কারণ তোমার হলো সুস্থিতি অর্জন করতে চাই, অর্ধপূর্ণ অরবিটাল গুলো সুস্থিতি অর্জন করে, তাই না? তো এখানে এটা যেটা হয় যে এখানে 5 হয়ে যায়, এটা 4 হয়ে, এটা 1 হয়ে যায়, তাই না? তো এই জিনিসটাকে আমাদের দেখছো এখানে একটা ব্যতিক্রম দেখাই দিছে, যে এখানে 2 হওয়ার কথা ছিল, এখানে 4 হওয়ার কথা ছিল, বাট এখানে 1 হয়েছে আর 5 হয়েছে। তো এই জায়গাটাই আমাদের যে ব্যতিক্রমটা দেখালো, এই ব্যতিক্রমটা জন্য সে আর কি তোমার হলো ব্যতিক্রম মৌল হিসেবে, মানে মানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের জন্য সে ব্যতিক্রম মৌল। এখন কাহিনী হচ্ছে যে আমরা এই যে এত বড় করে লিখলাম না, এই যে এত বড় করে লিখলাম, তো এগুলা যখন তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাবা, তোমার এইগুলা এত বড় করে লিখতে গেলে তোমার হলো দেখা গেল যে হঠাৎ করে তোমাকে মার্কারির ইলেকট্রন বিন্যাস দিয়ে দিছে, ঠিক আছে? মার্কারি দিয়ে দিল, তো মার্কারি তোমার করে 81 না 80 এরকম, ঠিক আছে? তো এই যে তোমার এতগুলা মৌল, তুমি হলো এত বড় মৌল তুমি হলো কিভাবে তুমি ক্যালকুলেট করবা? যে তোমার হলো এতগুলো পরপর লিখতে গেলে তো তোমার এতগুলো পেজ চলে যাবে। আর এরকম করে দেখা গেল যে 5টা মৌলের হলো তোমার ইলেকট্রন বিন্যাস দিয়ে আছে।
তো তোমার ওইটা করতে গিয়ে তো টাইম শেষ হয়ে যাবে, তাই না? তো এটার জন্য আমি একটা টেকনিক শিখাবো, এটা আমি নেক্সট ক্লাসে শিখাবো, যে নেক্সট ক্লাসে। আপাতত এখানে একটু বলে রাখি যে এখানে তোমাকে সর্বনিকটস্থ তোমার নিষ্ক্রিয় গ্যাস কোনটা, ক্রোমিয়ামের সর্বনিকটস্থ তোমার হলো নিষ্ক্রিয় গ্যাস কোনটা? এটা না? আর্গন না? আর্গনের পরে তো ক্রোমিয়াম আসে, তাই না? তো আমরা এখানে একবারে এই যে আমরা যে 18টা জিনিস লিখলাম ওইখানে আমরা একবারে একটা জিনিস রিপ্লেস করে রাখতে পারি, সেটা হলো আর্গন। আর্গন 4s1 3d5। বুঝতে পারছো? তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে আমি একটু তোমাকে বলে দিই। যে তুমি যদি এভাবে লেখো যে আর্গন 4s1 3d5, এই কথাটা তুমি যদি লিখে আসতে পারো যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে শুরু হোক, মানে রিটেন পরীক্ষায় তুমি যদি এভাবে লিখে আসো তাইলে এনাফ। ঠিক আছে? তোমাকে অত প্যারা খেতে হবে না। তো দেখো আমরা সারা জীবন পড়ে এসেছিলাম যে ক্রোমিয়াম হলো তোমার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, আরেকটা দেয় কে? কপার। ঠিক আছে? আমরা একটু এখানে লিখে রাখি, দেখো যে আমাদের ক্রোমিয়াম যেটা, সেটা হলো তোমার কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, আর কপারটা হলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, তাই না? বাট এখানে একটা ঝামেলা আছে, ঠিক আছে? ঝামেলাটা হলো যে, ঝামেলা বলতে এখানে তোমার যদি কোশ্চেন কখনো এটা বলে যে ক্রোমিয়াম না বলে বলে যে MO, মলিবডেনাম, এটা কি তোমার হলো আহ ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়? এটাও কিন্তু দেয়। এই গ্রুপে যারা আছে তারাই এইটুকু মৌল কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেবে। ঠিক আছে? এই জিনিসটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেবে। তো এটা একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে? কেন মাথায় রাখতে বলছি, কারণ হলো অ্যাডমিশনে ওইগুলাই আসবে যেগুলো তুমি পারবা না। ঠিক আছে? বাট এগুলো দেখোনি, ওইগুলাই আসবে। তারপরে তোমার এখানে আমি বলেছিলাম না যে কপার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, এর সাথে তোমার সিলভারও দেয়, গোল্ডও দেয়। এই জিনিসটাও একটু মাথায় রেখে দাও, কারণ এগুলো বইতে থাকবে না তোমার। বাট অ্যাডমিশনে বলবে যে সিলভার কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, তুমি হলো তো সারা জীবন পড়েছো ক্রোমিয়াম আর কপার, তো ওইখান থেকে তুমি ওইগুলো বসাই দিয়ে আসবা। বাট না, এখানে তোমার হলো এটাও দেয়। ঠিক আছে? তো এই তিনটায় দেয়, এটা একটু ভালো করে মাথায় রেখো। এটা তিনটায় ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাবে। আর এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে মলিবডেনাম আছে না, এই মলিবডেনামকে তুমি কিভাবে, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করতে চাও তাহলে তুমি কিভাবে করবা ইজিলি ভাবে? তুমি তো কখনোই মলিবডেনামের ইলেকট্রন বিন্যাস পারবে না। ঠিক আছে? তো এটা তুমি আগে, এটা তোমাকে বুঝতে হবে যে মলিবডেনাম আসলে কত নম্বর। এটা তো 24, ক্রোমিয়াম তো আমরা হলো মুখে মুখে বলতে পারলাম 24, বাট হলো মলিবডেনাম কত? এটার জন্য আমাদের একটা ম্যাজিক নাম্বার বলে একটা ব্যাপার আছে। ঠিক আছে? তো ম্যাজিক নাম্বারটা এইভাবে ক্রিয়েট করা হয় যে তোমার হলো যতটা এক একটা পর্যায়ে যতটা মৌল আছে সেটা হলো তার ম্যাজিক নাম্বার। যেমন 1 নম্বর পর্যায়ে দেখো কয়টা মৌল আছে? দুইটা মৌল আছে, হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে মানে আমরা যেটা করব যে ওইটার পাশে 2 বসাবো। কি বসাবো? 2 বসাবো। আর এই যে দ্বিতীয় নম্বর পর্যায়ে কয়টা মৌল আছে দেখো তো? 8টা মৌল আছে না? তাহলে আমি এর পাশে 8 বসাবো। এটারও দেখো 8টা আছে, এখানে আমি 8 বসাবো। এর পাশে কয়টা মৌল আছে দেখো তো? 18টা না? তার মানে আমি এখানে 18 বসাবো। এখানে কয়টা আছে? 18টা। তার মানে আমরা এটা কি বসাবো? 18। এখন দেখো এই যে 6 নম্বরে কয়টা মৌল আছে, কেউ বলতে পারবা? 6 নম্বরে কয়টা মৌল আছে? বলতে পারবা কেউ? 6 নম্বরে দেখো এই জায়গাটায় 15টা মৌল আছে, এটা তো তুমি জানো, তাই না? এটা জায়গায় 15টা মৌল আছে, প্লাস কয়টা আছে? 17টা। তোমার 15 + 17 তাহলে কয়টা হয়? 32টা না? তার মানে এই জায়গাটায় মৌল আছে 32টা। সেম কাহিনী এখানেও, এখানেও 15টা মৌল আছে। এই যে 15টা মৌল কোথায় আছে? এই যে এখানে, এটা। তার মানে এইটাও কি হবে? এটাও হবে 32টা। তার মানে এটা আমাদের ম্যাজিক নাম্বার, যেটা নর্মালি বলা হয় 2, 8, 8, 18, 18, 32। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা যে কোনো মৌলের পরবর্তী নাম্বারটা কাউন্ট করে ফেলতে পারবো। যেমন আমি তোমাকে বলছিলাম না যে ক্রোমিয়াম 24, তো তোমাকে যেটা করতে হবে যে এটার পাশে যে নাম্বারটা আছে ওইটার সাথে তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি হলো এর পরের পর্যায়ের মৌলটার নাম্বারটা পাবা। তো 24-এর সাথে 18 যোগ করলে কত হয় বলো তো? 42 না? তাহলে 42 হবে তোমার মলিবডেনামের নাম্বার। বুঝতে পারছো কি বললাম? যেমন তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, মনে করো সোডিয়াম। সোডিয়াম তো তোমরা সবাই জানো 11, তাই না? তো 11-এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলে এর পরের পর্যায়ের প্রথম মানে ওর নিচের মৌলটা পাবা। 11-এর সাথে 8 যোগ করলে কত হয়? 19 হয় না? তাহলে এই পটাশিয়ামের কত? পটাশিয়ামের তোমার কিন্তু 19। ঠিক আছে? এইভাবে সেম ভাবে 19-এর সাথে তুমি যে 18 যোগ করে তাহলে রুবিডিয়ামে পাবা যে এটা কত? 17। সরি, 17 বলছি, 37। তাই না? তো এটা তুমি হলো সুন্দরভাবে পাবা। তারপরে সিজিএমের কত হবে? 37 + 18 যত হয় তত। যেমন এটা 37 + 18 কত হয়? 55। সিজিএমের কত? 55। ফ্রন্সিয়ামের কত? 55 + 32 তাহলে কত হয়? 87। তার মানে আমরা একবারে এটার হলো মানটা মানে নাম্বারটা বের করে ফেলতে পারলাম না? তো এইটা হলো তোমার ম্যাজিক নাম্বার, এটা তোমার একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? তো এখন দেখো যে আমরা যেটা করতে চাচ্ছিলাম যে আমাদের মলিবডেনাম ছিল, তাই না? মলিবডেনাম কত ছিল? 42। 24 প্লাস কত যোগ করব? 18 যোগ করতে হবে। 24 + 18 কত হয়? 42। তো এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো মলিবডেনামের আর্গনের পরের তোমার হলো নিষ্ক্রিয় গ্যাস কোনটা বলো তো? ক্রিপ্টন না? দেখো তো, আর্গনের পর কি ক্রিপ্টন আছে, এই যে ক্রিপ্টন।
তার মানে আমি এখানে কি বসাবো, ক্রিপ্টন বসাবো। ক্রিপ্টন বসালাম। এই জায়গায় কত বসাবো, যেহেতু এখানে 4s আর 3d5 দিছো, এখানে তুমি বসাবা, এখানে তুমি বসাবা 5s1 আর হলো 4d5। বুঝতে পারছো কি বললাম? ইজি না এটা? যে 5s1 আর 3d5 মানে তুমি একটা করে বাড়াই দিছো। আর্গনের জায়গায় ক্রিপ্টন বসাতো, 4-এর জায়গায় 5, 3-এর জায়গায় 4। এই বুঝতে পারছো সবাই? দেখো তো। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে মলিবডেনাম আমরা করেছিলাম। তো আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে আমাদের কপার, তারপরে হলো সিলভার, তারপরে হলো গোল্ড, ওইগুলাও কিন্তু কি ছিল, ওইগুলাও কিন্তু তোমার হলো ব্যতিক্রম ধর্মী মৌল ছিল, তাই না? এই যে কপার, তারপরে সিলভার, গোল্ড, দেখছো এটা, এটাও কিন্তু ব্যতিক্রম ধর্মী মৌল। তো এদের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, ঠিক আছে? তো এদের ইলেকট্রন বিন্যাস যদি আমি যদি করতে চাই, দেখো কপার, কপার কত হয় বলো তো, 29 হয়, তাই না? তো কপার যদি 29 হয়, তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কোনটা, আর্গনই কিন্তু, তাই না? কারণ এই সিরিজে আর্গন ছাড়া আর কেউ কিন্তু না। এই যে আর্গনের পরে কিন্তু এসব আসে, এই যে কপার আসে, তাই না? পরে যদি একটা ধাপ পার হয়ে যায়, তখন হলো তুমি ক্রিপ্টনকে ইউজ করতে পারবা, ঠিক আছে? তো এই টেকনিকটা আমি কালকে আরো ভালো করে শেখাবো, কারণ এটা নিয়ে অনেক বুয়েটে বুটেক্সে অনেক বেশি কোশ্চেন আসে। তো ওইগুলো আমি দেখাবো যে কিভাবে করতে হয় এগুলা। তারপরে আজকে একটু দেখাই দিচ্ছি, দেখো যে কপার 29, আর্গন, আমরা এখানে আর্গন লিখবো, দেন তারপর কত লিখবো বলতো? তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো যে হলো, তারপর দেখবা যে আর্গন মানে কতটা বলতো, আর্গন মানে 18টা ইলেকট্রন কিন্তু। তার মানে আর্গন যা কথা, আর্গন আসলে তোমাকে বলে দেবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তার মানে এটা যা কথা, আর্গন লিখা সেম কথা। বুঝতে পারছো? আর এটা তোমার ভ্যালিড, তুমি এটাকে লিখতে পারবা যে আর্গন যা কথা, এই পুরাটা লেখা সেম কথা। তার মানে 18টা ইলেকট্রন আর্গন হলো ক্যারি করে ফেলবে। তো 18টা ইলেকট্রন ক্যারি করার পর দেখো যে কি হবে, যে 3p6, এরপর আমাদের কি আসার কথা ছিল বলতো? এরপর আসার কথা আমাদের 4s আর 3d, 4s আর 3d এরকম, তাই না? তো আউটবাউ নীতি দিয়ে তুমি বুঝতে পারবা যে আসলে কার পাওয়ারফুল কত, তাই না? কারণ এই যে গুণগত রসায়নে করেছিলাম যে 4s, আউটবাউ নীতিতে তোমার হলো 4s যেটা আছে, তো 4+0, আর এটা কত, 3d, 3+2, তার মানে 5, এটা 4, তার মানে এখানে ইলেকট্রন আগে ঢুকবে, তাই না? তো 4s এ আগে ইলেকট্রন যাবে। তো 4s এ আগে যদি ইলেকট্রন যায়, তাহলে তোমার এখানে কি আসার কথা, দেখো তো 18টা ইলেকট্রন হয়ে গেছে, আমাকে 29টা, তার মানে এখনো 11টা পূরণ করতে হবে। তো এখানে আমি যদি তোমার 2টা দিয়ে দিই, বাকি থাকলো কয়টা, 9টা। বাট এইরকম তো তোমার ইলেকট্রন বিন্যাস হয় না। কেন হবে না? কারণ এই জায়গাটায় তোমার হলো ব্যতিক্রম মৌল হিসেবে প্রযোজ্য হবে, কারণ তোমার হলো যে ডি অরবিটালটা আছে, সেটা হলো হয়তো তুমি অর্ধেক পূর্ণ করো, নাহলে তোমাকে সম্পূর্ণ পূরণ করলে সে আর কি সুস্থিতিশীল হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা হবে যে একটা, এখান থেকে একটা ইলেকট্রনের 3d10 হয়ে যায়, আর এটা 4s1 হয়ে যায়। তো এই জিনিসটা আমরা এখানে লিখলাম, 4s1 3d10। বুঝতে পারছো? তার মানে তুমি তো অ্যাটলিস্ট কপারটা তো পারবা, তাই না? কপার যদি পারো, তখন তোমাকে যদি বলে যে সিলভারের, সিলভারে তোমার হলো ইলেকট্রন বিন্যাস করতে, আচ্ছা বলো তো সিলভার কত হবে? সিলভারের হলো তোমার কত নম্বর হবে, সিলভার বলতে পারবা কেউ? 29-এর সাথে ম্যাজিক নাম্বার কত যোগ করবা, 18 যোগ করবা না? 29 + 18 কত হয়, 47। তার মানে এটা 47 বসে দাও, ঠিক আছে? এবার আমি যদি বলি গোল্ডের কত হবে, ইউ, গোল্ডের কত হবে বলতে পারবা কেউ? যে এটা নর্মালি যেটা হয় যে তোমার এখানে 32 যোগ করতে হয়, 32টা যোগ করতে হবে এভাবে যে তোমার এটার সাথে এটা যোগ করতে হবে। কারণ কি, কারণ তোমার যেটা হয় যে এখানে এক্সেপশন যেটা আছে, যে এখানে তোমার একটা কিন্তু ইয়ে আছে, দেখছো? এই যে তোমার আহ ল্যান্থেনাম সিরিজ আছে, তাই না? ল্যান্থেনাম সিরিজের ভিতরে কিন্তু 15টা মৌল কিন্তু এক্সট্রা আছে, তাই না? তো তুমি সে যেটা করবা যে এই যে তোমার সিলভারের সাথে তুমি কোনটা যোগ করবা, 32 যোগ করবা। তো সিলভারের সাথে তুমি যদি 32 যোগ করো, তাহলে তোমার কত আসে বলো তো? সিলভারের সাথে 32 যোগ করলে তোমার কত অনু আছে, 79, তাই না? তো 79টা হবে তোমার কার নাম্বার, এটা হলো তোমার গোল্ডেন নাম্বার হবে, ঠিক আছে? তো এখন দেখো যে এই যে আমার ইটা আছে, যে সিলভারটা আছে, তো সিলভারের ক্ষেত্রে আমি প্রথমে, কপারের ক্ষেত্রে আমি কাকে হলো নিষ্ক্রিয় মৌল হিসেবে ইউজ করেছিলাম, আর্গনকে। তার মানে সিলভারের ক্ষেত্রে কাকে ইউজ করব, ক্রিপ্টনকে ইউজ করব, তাই না? তো আমি এখানে সুন্দরভাবে ক্রিপ্টনকে ইউজ করে দিছি। হ্যাঁ দেখো, এখন আমাদের যে কথাটা, যে ক্রিপ্টন আমরা ইউজ করে ফেলেছি, এখন আমাদের 4s আছে আর 3d10 আছে, তাই না? তো আমরা জাস্ট সিম্পল ভাবে কি করব, একটা করে সংখ্যা বাড়াই দেবো। তো সংখ্যা বাড়াই দিলে কি হবে, 5s1 আর 3d10 আছে না, 3d10 থেকে আমরা কি লিখবো, 4d10, তাই না? তাইলে কিন্তু আমাদের কিন্তু সিলভারের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এরপর যদি আমি হলো গোল্ডের করতে চাই, তো গোল্ডের ক্ষেত্রে আমাদের কাকে লাগবে বলতো? গোল্ডের ক্ষেত্রে ক্রিপ্টনের পর কে আছে, জেনন। আচ্ছা ক্রিপ্টনের জেনন, এটা ই হবে, এক্স ই, ঠিক আছে? এক্স রেডন দিতে গিয়ে এটা ভুলে ই লিখে ফেলেছিলাম। দেখো এই যে তোমার হলো জেনন আছে, তো জেননের, জেননের জন্য আমরা কি লিখবো, যে হলো এখানে তোমার এই যে সিলভার আছে, তো আমরা সরি গোল্ড আছে, গোল্ডের জন্য আমরা এখানে লিখবো কি, জেনন লিখবো। এরপর যেটা করবো, 5s1 4d10 আছে না, তো এখানে আমাদের কি করা দরকার, ফাইভ, ফাইভের জায়গায় কত লিখবো, 6s1, আর 4d10 এর জন্য আমরা কি লিখবো, 5d10, তাই না?
এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে, যে আমি তোমাকে বলছিলাম যে ল্যান্থানাম সিরিজ চলে এসেছে। তো ল্যান্থানাম সিরিজের জন্য আমাকে আরেকটা এক্সট্রা লিখতে হবে। তো ওইটা আমরা কি লিখবো? ওইটা লিখবো 5F। ঠিক আছে, 5F। এখন 5F এ কয়টা আছে? 5F হলো 14। এটা তোমাকে এক্সট্রা তোমার মুখস্থ রাখতে হবে বলতে পারো। কারণ তোমার এখানে তোমার যখন ল্যান্থানাম সিরিজ চলে আসে তখন তোমাকে এক্সট্রা 32 মিলাতে হবে তোমাকে, তাই না? তো 32 মিলানোর জন্য তুমি যেটা করবা, যে 5D10 5F14। ঠিক আছে, তো এটা এভাবে মনে রাখবা। পরবর্তীতে আরো আছে, অনেক কিছু আছে, ওইগুলো আর কি তোমার মার্কারি টার্কারি অনেক কিছু তোমার হলো আগের বছর মানে তোমার ইসে এসছে, আয়োডিন এসছে, তারপরে তোমার জেনন এসছে। তো এগুলার ইলেকট্রন বিন্যাস হলো পরের ইসে করব। ঠিক আছে, মানে পরের ক্লাসে করব। এখন দেখো আমাদের আজকে কাজটা কি ছিল, আমাদের ক্লাসটা হলো তোমার সম্পূর্ণ ছিল এই যে পিরিয়ডিক টেবিল নিয়ে। তো আরো অনেক কিছু আছে, তো আমরা এগুলা একটু এখন ক্লিয়ার করব। দেখো যে আমাদের এই যে তোমার 18 নম্বর যে গ্রুপ, এই যে 18 নম্বরের যে গ্রুপ, এই গ্রুপটা আসলে কার গ্রুপ বলো তো? এই গ্রুপটা হলো নিষ্ক্রিয় গ্যাস। এটা থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। এটা আমাদের কি গ্রুপ? এটাকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। তোমাকে অনেক সময় এখানে কি বলতে পারবে জানো? এখানে বলবে যে এটা আসলে তোমার মানে কোশ্চেনে বলবে যে ইনার্ট গ্যাস কোনটা। কোশ্চেনে বলবে ইনার্ট গ্যাস কোনটা, তখন তুমি আর কি ইনার্ট গ্যাস, এইখানে তোমার নিষ্ক্রিয় মৌল যে গ্যাসগুলো আছে ওইটা যদি একটা থাকে ওইটা তোমার অ্যান্সার। ঠিক আছে, তো ইনার্ট গ্যাস কোনটা এভাবে তোমাকে বলতে পারবে, বা নিষ্ক্রিয় গ্যাস কোনটা এভাবে তোমাকে এই করতে পারে। অথবা তোমাকে আরেকটা নামেও এটা বলতে পারে, সেটা হলো তোমার অভিজাত গ্যাস। অভিজাত, অভিজাত গ্যাস। ঠিক আছে, এটার নামেও কিন্তু এই 18 নম্বর গ্রুপটা কিন্তু পরিচিত। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো। তারপরে তোমাকে আরেকটাও বলতে পারে, ঠিক আছে, কোশ্চেন অনেক ভাবে হতে পারে এখানে। এখানে আরেকটা বলতে পারে রেয়ার গ্যাস। ঠিক আছে, রেয়ার গ্যাস কোনগুলা? রেয়ার গ্যাস হলো এগুলা সব। ঠিক আছে, তারপরে আরেকটা কি বলতে পারে? আরেকটা বলতে পারে নোবেল গ্যাস। তো তোমার যে সকল কোশ্চেন অ্যারাইজ হবে সবকিছু আমি একবারে লিখে দিলাম। ঠিক আছে, তো এইটার থেকে তোমার এর বাইরে আসে না। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। এরপর আমাদের যেটা করতে হবে, যে আমরা এই যে 17 নম্বর যে গ্রুপটা, এই গ্রুপটাকে কি গ্রুপ বলা হয় বলতে পারবা কেউ? হুম? 18 নম্বরের গ্রুপের নাম হলো নিষ্ক্রিয় গ্যাস বা হলো নোবেল গ্যাস গ্রুপ। ঠিক আছে, বাট 17 নম্বরটাকে কি বলা হয় বলতো? হ্যালোজেন। এটা কিন্তু হ্যালোজেন গ্রুপ, তাই না? এটা হবে হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এখন কথা হলো যে হ্যালোজেন গ্রুপ আমরা পেয়ে গেছে, তো হ্যালোজেন মানে কি বলতো? এরা আসলে কি করে বলতে পারবা? এই গ্রুপের এরা এরা কি করে বলতে পারবা? এরা হলো লবণ উৎপন্ন করে। তো লবণ এটা আমরা কি উৎপন্ন বলবো? করে। তো এটা লবণ উৎপন্নকারী। ঠিক আছে, এই গ্রুপটাকে বলা হয় লবণ উৎপন্নকারী গ্রুপ। তো তোমার কোশ্চেন এভাবে আসবে, লবণ উৎপন্নকারী মৌল কোনটা? তখন তোমাকে বলে যে এই 17 নম্বর গ্রুপের মৌলগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে আছে আমাদের 16 নম্বর। 16 নম্বরটাকে কি বলা হয় বলতে পারবা কেউ? এই গ্রুপটার নাম কি বলতে পারবা কেউ? এটা হলো তোমার চ্যালকোজেন। চ্যালকোজেন গ্রুপ। ঠিক আছে, চ্যালকোজেন গ্রুপ। তো এটা একটু মাথায় রেখো, আমি একটু লিখে দিচ্ছি। দেখো, চ্যালকোজেন গ্রুপ। এই গ্রুপটা 16 নম্বর গ্রুপটাকে আমরা কি বলবো? চ্যালকোজেন গ্রুপ। ঠিক আছে, 15 নম্বর গ্রুপটাকে আমরা কি বলবো বলতো? 15 নম্বর গ্রুপ, 15 নম্বর, এটাকে আমরা বলবো নিকটোজেন গ্রুপ। ঠিক আছে, কি বলবো? নিকটোজেন গ্রুপ। নিকটোজেন গ্রুপ। ঠিক আছে, তো এটা আমাদের কি? এটা নিকটোজেন গ্রুপ। নিকটোজেনের আরেক নাম হলো শ্বাসরোধকারী। ঠিক আছে, শ্বাসরোধকারী। ঠিক আছে, তো এটা আমাদের কি গ্রুপ? 15 নম্বর গ্রুপটা, 15 নম্বর গ্রুপটা হলো নিকটোজেন গ্রুপ বা হলো শ্বাসরোধকারী গ্রুপ এটা। ঠিক আছে, তো বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, ওইভাবে তুমি আর কি কি করবা। এরপর যেটা আসছে আমাদের, দেখো যে আমাদের এরপরে আসছে আমাদের 11 নম্বর গ্রুপটা। 11 নম্বর গ্রুপটাকে কি নামে পরিচিত বলতে পারবা? মনে আছে? মুদ্রা ধাতুর গ্রুপ। এটা হলো আমাদের মুদ্রা ধাতু। ঠিক আছে, তো মুদ্রা ধাতুর ভিতর কি আছে? কপার, সিলভার, গোল্ড। ঠিক আছে, এটা আমাদের সবকিছু কি এগুলো আর কি তোমার মুদ্রা ধাতু। তারপরে তোমার আরেকটা কোশ্চেন আসতে পারে তোমার হলো ডিউতে বা অন্য কিছুতে। তো ওই কোশ্চেনটা আসে এরকম যে তোমার ভারী ধাতুর গ্রুপ কোনটা? ঠিক আছে, ভারী ধাতুর গ্রুপ কিন্তু এই যে এগুলা, এগুলা কি? এগুলো হলো তোমার ভারী ধাতুর গ্রুপ। ভারী ধাতুর গ্রুপ। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখো, ভারী ধাতুর গ্রুপ। ঠিক আছে, তো এটা মাথায় রাখো, ভারী ধাতুর গ্রুপ হলো কোনটা? এই যে জিঙ্ক, ক্যাডমিয়াম আর তোমার হলো মার্কারি। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখো। তারপরে তোমার যদি কখনো কোশ্চেন বলে এরকম যে, এখানে আমরা একটু সামনে চলে যাই, দেখো যে আমাদের এই গ্রুপটা, 2 নম্বর গ্রুপটাকে কি বলা হয় বলো তো? বলতে পারবা?
মৃৎক্ষার ধাতুর গ্রুপ, মনে আছে মৃৎক্ষার ধাতুর গ্রুপ। তো এটা একটু ভালো করে মাথায় রাখো, এটা হলো কি, এটা হলো মৃৎক্ষার ধাতুর গ্রুপ। মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। আর এটা কি বলতো, এটা হলো তোমার ক্ষার ধাতুর গ্রুপ। ক্ষার ধাতুর গ্রুপ, এই যে আমি কথাগুলো লিখে দিচ্ছি না, এগুলো যেন কখনো না ভুল হয়। ঠিক আছে, এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে যেন পারো এরকম একটু মেন্টালিটি রেখো। ঠিক আছে। এরপর আমাদের আরো কিছু আছে যেগুলো আমাদের একটু পড়তে হবে, যেমন আমি এখানে কপার, সিলভার আর হলো গোল্ড লিখেছি। পাশে আমাদের আরেকটা লিখতে হবে, সেটা হলো তোমার প্লাটিনাম। প্লাটিনামটাও তোমাকে লিখতে হবে। ঠিক আছে। তো প্লাটিনাম, তো আমি একটু আরেকটু কথা তোমাকে বলি যে হলো, এই যে প্লাটিনাম, এই যে এইটা ভালো করে দেখো, প্লাটিনাম, গোল্ড আর তোমার সিলভার, এই তিনটা, ঠিক আছে, এই তিনটাকে আবার আরেকটা তোমার হলো বিশেষ নাম আছে। ভালো করে দেখো, এই নামটা কিন্তু হলো অভিজাত ধাতুর গ্রুপ। অভিজাত ধাতুর গ্রুপ। তার মানে কি, এটা একটা অভিজাত ধাতু। দেখো ভালো করে কোশ্চেনটা কই থেকে আসবে, দেখো যে তোমাকে বলবে যে অভিজাত গ্যাস নাকি অভিজাত ধাতু। এই জায়গাটা তোমার প্যাচ লেগে দেবে, ম্যাক্সিমাম মানুষ হলো অভিজাত গ্যাস হিসেবে যেটা থাকবে ওইটা মেরে দেবে। বাট অভিজাত ধাতুর ভিতর কে আছে? প্লাটিনাম, গোল্ড আর হলো তোমার সিলভার। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে। আর মুদ্রা ধাতুর ভিতর কে আছে? কপার, সিলভার আর গোল্ড। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে তোমার আরেকটা আছে, সেটা হলো তোমার, আরো কিছু আমরা একটু পড়বো। সেটা হলো আমাদের এই জায়গাটায় সিজিয়াম আছে না, সিজিয়াম। সিজিয়ামকে কি বলা হয় জানো? সিজিয়ামকে বলা হয় যে সবচেয়ে সক্রিয় ধাতু। সবচেয়ে বা সর্বাধিক সক্রিয় ধাতু। এই জিনিসটা একটু মাথায় রাখো। ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমরা এবার যেটা করব, দেখো যে আমাদের এই যে গ্রুপটা আছে না, 3 নম্বর গ্রুপ। ঠিক আছে। তো 3 নম্বর গ্রুপের এই প্রথম মৌলটা কি ছিল বলতো? ল্যান্থানাম ছিল না, এলে, ল্যান্থানাম। এই যে ল্যান্থানাম, এই যে তোমার ল্যান্থানামকে বলা বলা হয় যে হলো বিরল মৃত্তিকা। ঠিক আছে, বিরল মৃত্তিকা, বিরল মৃত্তিকা। ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে যে হলো তোমার বিরল মৃত্তিকা ধাতু কোনটা। ঠিক আছে। তখন এটা করে সুন্দরভাবে দিয়ে দিবা যে হলো তোমার ল্যান্থানাম। ঠিক আছে। তো আমরা নর্মালি যেটা বলবো যে 3 নম্বর গ্রুপে যেটা আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিরল মৃত্তিকা ধাতুর গ্রুপ। বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ। ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। তো এটাও পরীক্ষাতে আসে যে বিরল মৃত্তিকা মৌলের গ্রুপ কোনটা, তখন এটা সুন্দরভাবে বসাই দিবা। ঠিক আছে। তো এটা এখান থেকে হাইস্ট কোশ্চেন আসতে পারে ল্যান্থানাম থেকে, তো এগুলা থেকে মোটামুটি কোশ্চেন আসে, এর বাইরে তেমন একটা আসে না। আরেকটা জিনিস আসে যে এই যে তোমার নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে, নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা জিনিস আছে, বৈশিষ্ট্য আছে। এরা আর কি তোমার ক্ল্যাথেরেট যৌগ গঠন করে। ঠিক আছে। ক্ল্যাথেরেট যৌগ গঠন করে। ক্ল্যাথেরেট যৌগ গঠন করে। ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রেখো। তো ক্ল্যাটারের যৌগ গঠন করে, এটা নিয়ে আমি খ নম্বর কোশ্চেন সবগুলো একসাথে করবো। ঠিক আছে, আমি একটা লাস্ট ক্লাস করব। লাস্ট ক্লাসে হলো এই অধ্যায়ের যতগুলো খ নম্বরের কোশ্চেন আসে, মানে এই অধ্যায়ের মেন জিনিস হলো খ নম্বর কোশ্চেন, বুঝছো? তোমাকে আটকালে খ নম্বর কোশ্চেনে আটকাবে। তো এই খ নম্বর কোশ্চেন যতগুলো আসে সবগুলা এক নিয়ে একটা ক্লাস নেবো। ওইখানে তোমার হলো ক্ল্যাটারের যৌগ গঠন, তারপরে আরো কি কি আছে সবকিছু আর কি তোমার একবারে দেখাবো। ঠিক আছে। তো এতটুকু আপাতত মনে রাখো, তাহলেই হবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে যে হলো পিরিয়ডিক টেবিলের এটাকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হলো এ গ্রুপ আর একটা হলো বি গ্রুপ। ঠিক আছে। তো এ গ্রুপ আর বি গ্রুপটা নিয়ে আমরা একটু পড়বো সামনে। তো আপাতত আমি আরেকটা জিনিস বলে রাখি যে এখানে, যে এখানে দেখো, এখানে একেবারে যেটা হলো প্রথম পর্যায়, সেই পর্যায়টাকে আমরা একটা নাম দিই। ঠিক আছে। তো এই পর্যায়টার নাম হলো, আমি একটু এখানে লিখে দিচ্ছি দেখো, যে এই জায়গাটা একটু লিখছি, প্রথম পর্যায়। প্রথম পর্যায়ের ক্ষেত্রে তুমি বলো তো এখানে কয়টা গ্রুপ আছে? দুইটা গ্রুপ না? প্রথম পর্যায়ের গ্রুপ কয়টা? দুইটা না? তার মানে এটাকে আমরা বলবো অতি ক্ষুদ্র পর্যায়। অতি ক্ষুদ্র পর্যায়, এই কথাটা একটু মাথায় রেখে রাখো। যে পর্যায় 1 নম্বর, 1 নম্বর পর্যায়কে আমরা কি বলবো? অতি ক্ষুদ্র পর্যায়। দ্বিতীয় নম্বর দেখো, দ্বিতীয় নম্বরে কিন্তু 8টা, তৃতীয় নম্বরে 8টা, তাই না? টোটাল 8টা 8টা করে গ্রুপ আছে। তার মানে আমরা বলবো যে 2 আর 3 নম্বর যে পর্যায়টা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ক্ষুদ্র পর্যায়। ঠিক আছে। আর দেখো 4 আর 5, এই যে 4 আর 5 নম্বর যেটা আছে, 4 আর 5 নম্বরকে আমরা কি বলবো? 4 আর 5 নম্বর পর্যায়কে, 4 আর 5 নম্বর পর্যায়কে আমরা বলবো যে দীর্ঘ পর্যায়। বা এটার আরেকটা নাম আছে, এটা হলো তোমার আদর্শ পর্যায়। ঠিক আছে। এটা কি? আদর্শ পর্যায়। তার মানে কখনো যদি কোশ্চেন আসে যে আদর্শ পর্যায় কোনটা, 4 আর 5। ঠিক আছে। 6 আর 7 কোনটা? দেখো 6 আর 7-এ কিন্তু তোমার 32টা হিসাব মতো গ্রুপ আছে। ঠিক আছে। তো ওইটাকে আমরা বলবো অতি দীর্ঘ, অতি দীর্ঘ পর্যায়।
তো এই কোশ্চেন গুলো আসতে পারে। তো এগুলো একটু ভালো করে পড়বা, তাহলেই হবে। তো এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো তোমার বিভিন্ন অক্সাইড পড়বো। ঠিক আছে, আমরা অক্সাইড পড়বো অনেক কিছু। অক্সাইড, ঠিক আছে। তো দেখো, এই অক্সাইড গুলো মুখস্থ রাখা অনেক ইম্পর্টেন্ট। আহ তো অক্সাইডের মধ্যে আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো তোমার অম্লীয় অক্সাইড। ঠিক আছে, অম্লীয় অক্সাইড। তারপরে তোমার ক্ষারীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। তারপরে তোমার উভধর্মীয় অক্সাইড। এখান থেকে প্রচুর পরিমাণ হলো মেডিকেলে কোশ্চেন দেয় বা অন্য কিছুতে কোশ্চেন দেয়, বুঝছো? তো এগুলো একটু ভালো করে পড়বা। উভধর্মীয় অক্সাইড এগুলো মানুষের বুঝতে একটু ঝামেলা হয় যে কোনটা কি অক্সাইড। তারপরে তোমার নিরপেক্ষ বা হলো তোমার প্রশম অক্সাইড। ঠিক আছে, নিরপেক্ষ বা প্রশম অক্সাইড, নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। তো দেখো, একটা কথা একটু বলে রাখি, যে তোমার যদি হলো ধাতু থাকে, ঠিক আছে, তোমার যদি ধাতু থাকে, তাহলে আমরা এটা যেটা বুঝবো যে ওটা আর কি তোমার ক্ষারীয় অক্সাইড হবে। ঠিক আছে, ওইটা কিসের অক্সাইড হবে? ক্ষারীয় অক্সাইড। আর যদি তোমার কাছে অধাতু থাকে, তাহলে আমরা যেটা বলবো যে ওইখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হবে তোমার অম্লীয় অক্সাইড। তো এই কথাটা একটু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখো। এখন আমি তোমাদের যদি বলি যে হলো তোমার ক্ষার মানে তোমার ধাতু কোনগুলা আর অধাতু কোনগুলা, ঠিক আছে, এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তোমার ধাতু কোনগুলা আর অধাতু কোনগুলা। তো আমি তোমাকে একটা লাইন আঁকায় দিই, দেখো যে এই লাইনটা তোমার একটু ফলো করতে হবে। এই যে তোমার আছে না, তোমার বোরন, তারপর এই যে সিলিকন, বোরন, সিলিকন, তারপরে কি আছে, আর্সেনিক। তো এগুলা থেকে এই যে এগুলা, এগুলো হলো সব কি, এই সাইডের যেগুলো আছে না, এই সাইডের সবকিছু হলো তোমার কি, এগুলো হলো সব অধাতু। ঠিক আছে, তো আমি একটু পরে পড়াবো এটা। আপাতত মাথায় রাখো যে এইগুলো হলো তোমার অধাতু। ঠিক আছে, এখানে সিলিকন যেটা আছে, সিলিকন কিন্তু তোমার হলো অপধাতু বা তোমার অর্ধধাতু। ঠিক আছে, তো আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত এখানে দেখো যে এখানে আমাদের অধাতু হিসেবে আমরা কাদের পরিচিত, তারপরে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো আছে না আমাদের পরিচিত। তো ওইগুলো আর কি তোমার এখানে দেখাচ্ছি, যে তোমার মনে করো যে অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড আমি কই থেকে পাবো? আমরা অধাতু থেকে পাবো। তো তুমি যদি কার্বনের যে অক্সাইডটা হবে, অক্সাইড মানে কি অক্সিজেন যুক্ত বলো, তো তুমি তুমি দেখো যে হলো কার্বনের যে অক্সাইডটা, কার্বন ডাই অক্সাইড। তারপরে আমাদের কি হতে পারে আরো? কার্বন ডাই অক্সাইড হতে পারে, তারপরে আমাদের এই যে সালফার ডাই অক্সাইড হতে পারে, তাই না? তারপরে সালফার ট্রাই অক্সাইড হতে পারে। তারপরে কি হতে পারে আরেকটা ধাতু? অধাতু বলো তো, অধাতু কি হতে পারে? নাইট্রোজেন হতে পারে, নাইট্রোজেন ডাই অক্সাইড, তাই না? তারপরে তোমার P2O5 হতে পারে। তোমার ফসফরাস হলো পেন্টা অক্সাইড। ঠিক আছে, তো এইগুলা সব কি দেখো তো, এগুলা কি সব অধাতু না? অধাতুর সাথে কি করেছি আমি? অক্সিজেন যোগ করেছি। এইগুলা যে অক্সাইড গুলা হবে সেগুলাকে আমরা কি বলবো? অম্লীয় অক্সাইড। তার মানে এগুলা সব কি হবে? অম্লীয় অক্সাইড। তার মানে আমাদের কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এগুলো কি? এগুলো সব অম্লীয় অক্সাইড। এবার কি ক্ষারীয় অক্সাইড? ক্ষারীয় অক্সাইড কই থেকে পাবো? ধাতু থেকে পাবো। তো ধাতু কোনগুলা? তো তুমি একটা সহজ কথা আমি তোমাকে বলি, যে পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে তুমি হলো ধাতু কিভাবে নির্ধারণ করবা। তো নর্মাল টেকনিক হলো যে কোনো একটা জিনিসের মৌলের পরে যদি আম থাকে, আম কথাটা থাকে, তাহলে আমরা যেটা বলবো যে ওইটা আর কি তোমার ধাতু। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, স্ট্রনসিয়াম, তারপরে তোমার আরো যেগুলো আছে না, এগুলো থাকলে নর্মালি ধাতুই হয়। আর বাদ বাকি আরো অনেক ধাতু আছে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মাথায় রাখো। তো আমাদের সবচেয়ে পরিচিত কি? আমাদের মনে করো যে হলো সবচেয়ে পরিচিত হলো সোডিয়াম, এটা একটা ধাতু, তাই না? তো সোডিয়ামের যে অক্সাইডটা হবে, দেখো তো, সোডিয়াম Na2O, তাই না? তারপরে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড হতে পারে, তাই না? ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে তোমার কি হতে পারে? তারপরে তোমার হলো হতে পারে এটা হলো পটাশিয়াম অক্সাইড। ঠিক আছে, তারপরে তোমার এটা হতেই পারে যে হলো তোমার কপার, ফেরাম, এগুলো সব কিন্তু হলো ধাতু। কপার, ফেরাম, লোহা, তুমি দেখো না, কপার, লোহা, এগুলো সব হলো ধাতু। তো এইগুলা যে অক্সাইড গুলো হবে, ওইগুলা কি হবে? ওইটা হলো তোমার ক্ষারকীয় অক্সাইড হবে বা ক্ষারীয় অক্সাইড হবে। ঠিক আছে, তো উভধর্মীয় অক্সাইড কোনগুলা? আমাদের যদি কখনো কোশ্চেন আসে যে হলো উভধর্মীয় অক্সাইড কোনটা, তো এটা একটু ভালো করে মাথায় রেখো, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। যে তোমার হলো জিঙ্ক, জিঙ্ক, জিঙ্কের অক্সাইড। ঠিক আছে, তুমি এভাবে আমি এভাবে মাথায় রাখতাম যে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, তারপর তোমার টিন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, আর পিবি। ঠিক আছে, এইগুলো হলো তোমার কি? উভধর্মীয় অক্সাইড। এবার তার সাথে তুমি অক্সিজেন যোগ করো। তো জিঙ্কের সাথে অক্সিজেন যোগ করলে কি হয়? ZnO। অ্যালুমিনিয়ামের সাথে কি হয়? অক্সিজেনের তো যোজনী 2, তাই যোজনীটা কি বসে? এখানে বসে। আর অ্যালুমিনিয়ামের কত? 3, তার মানে Al2O3, তাই না? তবে টিনের ক্ষেত্রে কি হবে? টিনের ক্ষেত্রে হবে SnO2, যোজনী 4, এসএন এর টিনের। এরপর যেটা আসে যে তোমার
এই যে পিবি, পিবি এর জন্য পিবি ও হতে পারে, পিবি ও টু হতে পারে। এগুলো সব কি? এগুলো হলো সব হলো তোমার উভধর্মী অক্সাইড, ঠিক আছে। এবার হলো নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। নিরপেক্ষ বা প্রশম অক্সাইড, এটার একটা টেকনিক আছে চেনার, দেখো। নিরপেক্ষ বা প্রশম অক্সাইডের জন্য আমাদের যে অক্সিজেনের যে ইটা হবে, অক্সিজেন যেটা হবে সেটা একটা থাকবে। মানে তোমার হলো মূলত এটা হলো তোমার হবে যেটা, মূলত তোমার এটা, এরা হবে তোমার অধাতু। অধাতু, ভালো করে মাথায় রাখো, এগুলো হবে কি অধাতু, প্লাস এদের অক্সিজেন সংখ্যা হবে একটা, ঠিক আছে। যেমন আমাদের কি হতে পারে কার্বন, ঠিক আছে। কার্বনকে আমি যদি এখানে দিই, মনে করো কার্বন, তারপর তোমার মনো অক্সাইড, সিও, অক্সিজেন কয়টা দিছে? একটা। তার মানে এটা হবে কি নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। তারপরে আমি দিলাম পানি, H2O, ঠিক আছে। হাইড্রোজেন কি অধাতু, তাই না? অধাতুর সাথে কি অক্সিজেন, অক্সিজেন কয়টা? একটা। তার মানে এটা, এটা তোমার নিরপেক্ষ বা হলো পানি আমাদের কি নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। তারপর এটা কি নাইট্রোজেন মনোক্সাইড, ঠিক আছে। তারপরে ডাইনাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে। তো এই যে তোমার আহ এটা আছে, এগুলো হলো সবগুলা কি, এগুলো তোমার নিরপেক্ষ বা প্রশম অক্সাইড। এটা একটু ভালো করে মাথায় রেখো। তারপর দেখো আমাদের যেটা আছে, আমাদের আছে তোমার হলো পারক্সাইড, ঠিক আছে। পারক্সাইড থেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের পারক্সাইড কোনগুলা। তো পারক্সাইড কোনগুলা মনে আছে কারো? পারক্সাইড, যে আমাদের আছে হলো আহ পারক্সাইড, ঠিক আছে। তো পারক্সাইড কোনগুলো? পারক্সাইড হলো যেগুলো হলো অক্সিজেনের জারণ মান হলো -1। যেমন -1 যেমন কে হতে পারে? -1 হতে পারে তোমার হলো H2O2, তাই না? তুমি যদি এখানে তুমি ক্যালকুলেশন করো, তুমি যে আমরা তো হলো তোমার পরিমাণগত রসায়নে তো জারণ মান বের করা তো শিখেছিলাম, তাই না? তো এখানে কি হবে দেখো তো, এরকম হবে না যে আমি অক্সিজেনে বের করতে চাচ্ছি, তাহলে 2x প্লাস কি হবে 2 সমান কি 0। তার মানে এখান থেকে আমরা বের করতে পারবো না যে x সমান কত হবে? -1। তার মানে যারা পার অক্সাইড হবে তাদের কি হবে? তাদের জারণ মান হবে কি -1, ঠিক আছে। তো এরকম মৌল কে কে হতে পারে আমাদের? এরকম মৌল আমাদের হতে পারে H2O2, তারপরে Na2O, ঠিক আছে। এটা হতে পারে Na2O2, এটা হতে পারে। তারপরে তোমার BaO2, এগুলা কি হতে পারে? এগুলো আমাদের পার অক্সাইড হবে। তারপরে তোমার যদি আমি বলি যে তোমার আহ সুপার অক্সাইড, ঠিক আছে। সুপার অক্সাইড, সুপার অক্সাইড। তো সুপার অক্সাইড যেটা, যেমন এটা আমাদের হতে পারে যে KO2, ঠিক আছে। এগুলো হলো আমাদের কি, এগুলো হলো তোমার সুপার অক্সাইড। আবার আরো একটা অক্সাইড হতে পারে, আমি একটু লিখে রাখি কারণ তোমার পরীক্ষাতে চলে আসতে পারে, মিশ্র অক্সাইড, ঠিক আছে। তো মিশ্র অক্সাইড কোনগুলো হতে পারে? যেমন এটা হতে পারে এরকম যে Fe3O4, ঠিক আছে। এটা কিসের সমন্বয় হয়? এটা হয় হলো তোমার FeO প্লাস Fe2O3 এর সমন্বয় হয়, ঠিক আছে। তো এটা একটু ভালো করে মাথায় রাখো। তারপরে তোমার আরেকটা অক্সাইড হতে পারে, সেটা হলো তোমার Pb3O4। এগুলা কি, এগুলা দেখছো না অনেকগুলা মিশ্রিত আছে, অবস্থায় আছে। তো এগুলা আর কি তোমার কি, এটা হলো তোমার মিশ্র অক্সাইড। তো এগুলো একটু মাথায় রাখো তাহলে হবে। তারপরে ম্যাঙ্গানিজের হতে পারে, ম্যাঙ্গানিজের অক্সাইডের Mn3O4। তো এই চারটা অনেক ভালো করে মাথায় রেখো। এটা তোমার হলো পরীক্ষাতে যে কোনো কোনো একটা পরীক্ষাতে তোমার কিন্তু দেবেই যে হলো নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড, বলতে পারেন নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড বা পার অক্সাইড বা হলো অম্লীয় অক্সাইড। কোশ্চেন কিন্তু এই এই পৃষ্ঠা থেকে আসে মাস্ট, ঠিক আছে। এটা মেডিকেল হোক আর যে ভার্সিটি হোক, ঠিক আছে। এই জায়গাটা আসো একটু, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু একটা জিনিস পড়ে নেই, ঠিক আছে। আমরা কিন্তু তোমার যে অপধাতু যেগুলো আছে বা তোমার হলো সেমি মেটালস, ঠিক আছে, এগুলা কিন্তু আমাদেরকে একটু পড়ে রাখতে হবে যে হলো তোমার অর্ধধাতু কোনগুলা। তো আমাদের অর্ধধাতু হিসেবে আমরা কিন্তু শুধুমাত্র পরিচয় পেয়েছিলাম হলো সিলিকন আর হলো জার্মেনিয়ামের, ঠিক আছে। আমরা জাস্ট এইটুকুই আমরা পড়েছিলাম, বাট এখানে একটা জিনিস দেখো, এখানে একটা টেকনিক আছে যে এই যে বোরন, তারপর সিলিকন, জার্মেনিয়াম, তারপরে Sb, ঠিক আছে, অ্যান্টিমনি আর পোলোনিয়াম, ঠিক আছে। এইগুলা কি, এইগুলা হলো তোমার হলো সব অপধাতু, ঠিক আছে। এই যে এইটুকু, এইটুকু দেখো এখানে সবুজ কালার দিয়ে যেগুলা দিয়ে আছে না, এটা কিন্তু হলো অপধাতু। এটা একটু ভালো করে মুখস্থ রাখবা, এটা থেকেও কোশ্চেন আসে যে নিচের কোনটি অপধাতু, ঠিক আছে। আমরা অনেক সময় এখানে আর্সেনিক দেয়া থাকে, ঠিক আছে, আর্সেনিক দেয়া থাকে বা হলো তোমার টেলুরিয়াম থাকে। তো আমরা এগুলা খেয়ালই করি না। আমাদের এখানে আমরা তো সারা জীবন সিলিকন আর জার্মেনিয়াম পড়েছি, তাই না? বাট এইগুলা কিন্তু সব কিন্তু কি, এগুলা হলো সব অপধাতু। তো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো। তারপরে আরেকটা কথা আছে যে তোমার এই জায়গাটাই তোমার ডি ব্লক ভুক্ত মৌল কারা, তারপর তোমার এফ ব্লক ভুক্ত মৌল কারা, আর তোমার এস আর পি ব্লক ভুক্ত মৌল কোনটা, ঠিক আছে। তো এটার জন্য আমরা যেটা করব যে দেখো, আমরা যদি এস ব্লক ভুক্ত মৌল ক্যালকুলেট করতে চাই, তাহলে এস ব্লক ভুক্ত মৌল হবে যে প্রথম আর দ্বিতীয় পর্যায়ের। তো প্রথম আর দ্বিতীয় পর্যায়ে কে আছে? এটা প্রথম আর দ্বিতীয় গ্রুপে কে আছে? এটা আর এটা, তাই না? তো এটা আমাদের কি হবে? এটা আমাদের হবে এস ব্লক ভুক্ত মৌল। প্লাস আরেকটা আছে, ওইটা হলো হিলিয়াম, ঠিক আছে। তার মানে আমাদের এস ব্লক ভুক্ত মৌল কারা? এস ব্লক ভুক্ত মৌল আমরা এভাবে লিখবো যে এস ব্লক মৌলের সংখ্যা কয়টা, সংখ্যা থেকে মাস্ট কোশ্চেন আসবে যে
SPDF, ঠিক আছে, আমি একটু লিখে রাখি যে SPDF। তো এগুলা হলো মৌলের সংখ্যা কয়টা, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। তো আমি একটু তোমাদেরকে বলে রাখি, এস ব্লক ভুক্ত যে মৌলগুলো আছে, এটা দেখো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা প্লাস হিলিয়াম, তার মানে টোটাল কয়টা আছে, টোটাল আছে 14টা। তার মানে আমাদের এখানে অবশ্যই আমাদের হিলিয়ামকে তোমাকে কিন্তু ইনক্লুড করতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু। হিলিয়াম কিন্তু তোমার 14টার ভিতরে থাকে। অনেকে মনে করে যে এটা নিষ্ক্রিয় গ্যাস, বাট নিষ্ক্রিয় গ্যাস থাকলেও এটা কিন্তু শেষ ইলেকট্রনটা কিন্তু এস মানে হিলিয়ামের কিন্তু এস অরবিটালে যায়, তাই না, তো এস উপশক্তি স্তরে যায়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে কিন্তু হিলিয়াম কিন্তু তোমার আহ এস ব্লক ভুক্ত মৌল, ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে আসে। তারপরে আমাদের আর কি থাকতে পারে, পি ব্লক ভুক্ত মৌল। পি ব্লক ভুক্ত মৌল কারা, দেখো, পি ব্লক ভুক্ত মৌল এদের মধ্যে আছে, ঠিক আছে। তো পি ব্লক ভুক্ত মৌল আমি এখানে সংখ্যাটা বলে দিই যে পি ব্লক ভুক্ত মৌল হলো 36টা, ঠিক আছে। তো তুমি এইভাবে মনে রাখবা 14 36। এবার হলো ডি ব্লক ভুক্ত মৌল। তো এই দেখো এই জায়গাটায় যেগুলো আছে এগুলো হলো সব ডি ব্লক ভুক্ত মৌল। এই যে যেখানে যতগুলো আছে ডি ব্লক ভুক্ত মৌল। দেখো এখানে টোটাল কয়টা থাকতে পারে, যে 1 2 3 4 5 6 7 8 9, 9 গুণ 4, 4 নাম 36, 36টা আছে, প্লাস হলো 37 38, 38টা হয়ে গেছে। এখন আমি জানি যে হলো ডি ব্লক ভুক্ত মৌল 41টা, বাকি তিনটাকে, এই জিনিসটা জানা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে নীল কালারের যে তোমার হলো মৌলগুলো দেখছো, এগুলা কিন্তু তোমার হলো সব ই ডি ব্লক ভুক্ত মৌল, ঠিক আছে। বাট এটা টোটাল মিলে দেখো যে এখানে আছে টোটাল 38টা, আর বাকি তিনটাকে, বাকি তিনটা হলো এই যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখো, যে এখানে অবশ্যই ল্যান্থেনাম আছে, অ্যাক্টিনিয়াম আছে আর থোরিয়াম আছে, ঠিক আছে। এই টোটাল তিনটা প্লাস 38টা মিলে হয় কয়টা, 41টা হলো ডি ব্লক ভুক্ত মৌল। আর এফ ব্লক মুক্ত মৌল কারা, এফ ব্লক ভুক্ত মৌল হলো এই যে তোমার হলো এই দুইটা গ্রুপে যারা আছে তারা হলো এফ ব্লক ভুক্ত মৌল। মানে দেখো যে ল্যান্থেনাম অ্যাক্টিনিয়াম আর হলো থোরিয়াম কিন্তু ডি ব্লকে চলে গেছে। বাকি থাকলো কে, বাকি থাকলো এই যে এই কয়টা, এই 14টা প্লাস এই 13টা। তাহলে টোটাল কয়টা থাকলো, 14 + 13 27টা। তার মানে আমরা কি মনে রাখবো এভাবে, 14 36 41 27, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখো, এটা কিন্তু তোমাদের কোনো না কোনো অবজেক্টিভে আসবে যে পি ব্লক ভুক্ত মৌলের সংখ্যা কয়টা, বা ডি ব্লক ভুক্ত মৌল সংখ্যা কয়টা, বা এফ ব্লক ভুক্ত মৌল সংখ্যা কয়টা, ঠিক আছে। এখানে আরেকটা অবজেক্টিভ প্যাচ আছে, ঠিক আছে, এই প্যাচটা আমি একটু তোমাকে একটু বলে দিই, যে আমাদের যে এফ ব্লক যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার একটা কাজ করে, সেটা হলো তোমার আন্তঃ অবস্থান্তর মৌল হিসেবে তাদের পরিচিতি আছে, ঠিক আছে। তো আমি একটু এখানে লিখে দিই যে অন্ত অবস্থান্তর মৌল যেগুলা, অবস্থান্তর মৌল, এটার সংখ্যা কিন্তু 28টা, ঠিক আছে, 28টা। এই অবজেক্টিভটা একটু মাথায় ভালো করে রেখে দিও। এটা তুমি একটু গুছিয়ে লিখে রেখো, ঠিক আছে, যে অন্ত অবস্থান্তর মৌল কয়টা, 28টা। বাট এফ ব্লক ভুক্ত মৌল করা কয়টা, 27টা। তো আমি যখন এফ ব্লক ভুক্ত মৌল পড়াবো তখন আমি এই অবজেক্টিভটা আরেকবার বলবো, বাট এটা আমি একটু মনে রাখতে বলছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের কিন্তু মেডিকেল পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতে ভুল করাই দেবে, ঠিক আছে। আমরা সারা জীবন পড়েছি এফ সমান 27টা, বাট অন্ত অবস্থান্তর যে মৌল আছে ওটা কিন্তু 28টা, ঠিক আছে। তো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো। তো আপাতত আজকে হলো এইটুকু পর্যন্তই পড়াবো, ঠিক আছে, আমাদের মোটামুটি হলো সবকিছু পড়ানো হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো মোটামুটি এটুকু বলতে পারো যে আজকে যে ক্লাসটা নিছিলাম সেই ক্লাসটা হলো একবারে পুরো ডিউ স্ট্যান্ডার্ড ক্লাস নিয়েছে, বুঝছো। এখানে তোমার এই যে মৌলগুলা যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এই যে ভিতরে যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেক জন ধরা খায়, প্রত্যেকটা জন। আমি নিজেও ধরা খেতাম, তোমাদের বয়সে যখন ছিলাম না তখন আমিও কিন্তু ধরা খেতাম। তো এটাই একটু ভালো করে ক্লাসটা করো আর ভালো করে নোটটা করো, কারণ এই নোটটা হলো তোমার একবারে অ্যাডমিশনের পরীক্ষার আগের দিন তুমি এই নোটটা পড়ে যাবা, এভাবে তুমি আর কি পড়বা, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত থাকবে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো এখন।